আজকে তোমাদের যেটা আমি শুরু করব সেটা হচ্ছে যে সাউন্ড। তোমাদের ক্লাস 11-এর বড় বা কঠিন দিক বলতে গেলে একটা যেমন মেকানিক্সের দিকটা আছে, অবশ্যই সবথেকে কঠিন সেটাই। মেকানিক্সের একটা অনেক চ্যাপ্টার তোমাদের ওখানে আছে, নিউটন আছে, তারপর ফ্রিকশন আছে, ওয়ার্ক এনার্জি আছে। আমি তোমাদেরকে রোটেশনাল মোশন পড়িয়েছি, যেটা তোমাদের একেবারে নতুন নতুন একটা কনসেপ্ট, মানে বৃত্তীয় গতি। সেটারই অ্যাপ্লিকেশনগুলো আবার তোমরা গ্র্যাভিটেশনে পড়েছো, মহাকর্ষে গিয়ে। দেখো, মহাকর্ষ পড়তে গিয়ে তোমরা দেখেছো যে আমাকে বেশ কিছু জায়গায় ক্যালকুলাস ইউজ করতে হয়েছিল, যার ফলে তোমরা অনেকেই হয়তো উৎসাহ হারিয়েছিলে। যারা ক্যালকুলাস জানো না তাদের পক্ষে একটু সত্যি ওই জায়গাগুলো একটু বোঝা হয়তো অসুবিধা। তাই তোমরা পরে ওই ভিডিওগুলো একটু খেয়াল করবে, যারা ক্যালকুলাসটা শিখে নেবে তারপর। কারণ ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এগুলো কিন্তু প্রতি পদে পদে কাজে লাগবে। এই জন্য এগুলো প্রথমেই একটু শিখে রাখা দরকার, অন্ততপক্ষে বেসিক জিনিসগুলো। খুব বেশি কিছু জানার দরকার নেই, বেসিক জিনিসটা জেনে রাখা দরকার। সাউন্ডের ক্ষেত্রে আমার দরকার পড়তে পারে, অবশ্যই পড়বে দরকার, কারণ ওগুলো ইউজ করে আমি অনেক তাড়াতাড়ি করতে পারবো। এবং পড়বেও কিছু কিছু ক্ষেত্রে, খুব অল্প যদিও। আবার ওটা ছাড়াও করা যায়, এমনটা না যে শুধু ওটাকে দিয়েই হবে। ঠিক আছে, এখানে দ্বিতীয় একটা অপশান আছে, তবে ওটা ক্যালকুলাস ইউজ করে অনেক বেশি ইজিলি হবে জিনিসগুলো। যার ফলে আমি প্রত্যেকেই বলবো যে জিনিসটা দেখে রাখতে একটু। আমাদের যেটা প্রথম যেটা জিনিসটা আছে সেটা হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন। সাউন্ড পড়তে গেলে দেখো, প্রথমে আমরা কিন্তু শব্দ নিয়ে পড়াশোনা করি না, আমরা প্রথমে কম্পন পড়ি, তরঙ্গ পড়ি, ক্লাস 9-এও পড়েছি এগুলো। তো এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সেটা কী জিনিস সেটা আমাকে জানতে হবে প্রথমে। সেটা জানতে গেলে প্রথমে এটা জানা দরকার যেটা হচ্ছে যে পিরিয়ডিক মোশন। তোমরা পর্যাবৃত্ত গতি, তোমরা এই শব্দটার সঙ্গে পরিচিত, আমি জানি। দেখো, ভাষার সংজ্ঞা যদি আমি না যাই, একদম বেসিক জিনিসটা বলি, তাহলে একটা পর্যাবৃত্ত গতি আমি তখনই বলবো যদি সে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পরে সে তার মানে ওই জিনিসগুলোকে যদি রিপিট করে, অর্থাৎ যেভাবে সে যাচ্ছিল তাতে দেখা যায় যে একটা নির্দিষ্ট টাইম অন্তর সে আবার আগের জিনিসটাই করছে। অর্থাৎ যদি একটা আমি ঘড়িকে দেখি, সেই ঘড়ির সেকেন্ডের কাঁটা ঠিক হচ্ছে কি না 1 মিনিট অন্তর অন্তর সে আবার 12টার ঘরে পৌঁছাচ্ছে। ঠিক আছে, আবার যদি মিনিটের কাঁটাটাকে দেখি, মিনিটের কাঁটাটা দেখবো যে 1 ঘন্টা অন্তর অন্তর সে আবার আগের জায়গায় ফিরে আসছে। অর্থাৎ তার যে গতিটা, সেই গতি একটা নির্দিষ্ট টাইম অন্তর সে তার গতিটাকে রিপিট করছে। এটা হচ্ছে পিরিয়ডিক মোশন, পর্যাবৃত্ত গতি। বইয়ে তো তুমি অবশ্যই সংজ্ঞা এর পেয়ে যাবে। সংজ্ঞা কোনো, যদিও এখানে লিখতে দেবে না কোনো দিন, এই ক্লাসে ক্লাস 9-এ হয়তো দিয়েছে লিখতে, এখানে দেবে না। বেসিক জিনিসটা তোমাকে জানতে হবে। এরকম অনেক পিরিয়ডিক মোশন হতে পারে। যদি বলি যে আমাদের নতুন বছর আসছে সামনে, প্রতি 1 বছর অন্তর এই দিনটা আমাদের আসে, 31st নাইট, তারপরে 1 ডিসেম্বর, জানুয়ারি, প্রত্যেক 1 বছর অন্তর। তাহলে এটা একটা পিরিয়ডিক মোশন আমি বলতে পারি, বা পর্যাবৃত্ত গতি বলতে পারি। আমাদের এক্সাম হয় ডিসেম্বর মাসে, প্রত্যেকের টেস্ট এক্সাম হয়, এটাও একটা, তাহলে যদি এক নির্দিষ্ট টাইমে হয় তবেই। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম অন্তর সে আবার আগের জায়গায় ফিরে আসছে, দ্যাট ইজ পিরিয়ডিক মোশন। এখানে আমরা যেটা পড়বো, পিরিয়ডিক মোশনের একটা স্পেশাল কেস আছে। স্পেশাল কেস কি? স্পেশাল কেস না, আমি দুটো ছবি এখানে দিয়েছি, নাম দিয়েছি। এটা হচ্ছে যে ভাইব্রেটারি আর অসিলেটরি। ঠিক আছে, ভাইব্রেটারি কাকে বলে না, যখন আমরা কোনো জিনিসকে কাঁপে, ভাইব্রেশন হয়। কীরকম? ধরো একটা সাইকেলের একটা ঘন্টাকে তুমি আঘাত করে দিলে, ভাইব্রেট করছে। দেখো, ভাইব্রেশন, অসিলেশন দুটোই কিন্তু একই জিনিস, পিরিয়ডিক মোশনেরই একটা স্পেশাল কেস। বাট ভাইব্রেশন জিনিসটা আমরা ইউজ করি হচ্ছে মাইক্রোস্কোপিক সেন্সে, অর্থাৎ খুব ক্ষুদ্র ক্ষেত্রে আমরা ইউজ করি। যেরকম একটা ঘন্টাকে যদি আমি হিট করে দিই, সে কাঁপবে, কিন্তু সেই কাঁপাটা আমি দেখতে পাবো না বাইরে থেকে, মাইক্রোস্কোপিক সেন্সে আমাকে বিচার করছি। কিন্তু অসিলেশন, অসিলেশন হচ্ছে দোলন। অর্থাৎ একটা সুতো দিয়ে একটা পিন, একটা ওয়েটকে ঝুলিয়ে দিলাম, আমি তাকে দুলিয়ে দিলাম, সে দুলছে। সেও কিন্তু পিরিয়ডিক মোশনে দুলছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর কিন্তু সে আবার দেখছি আগের জায়গায় ফিরে আসছে। কম্পনের ক্ষেত্রেও কিন্তু সেটাই হচ্ছে, কিন্তু ওটা আমি দেখতে পাচ্ছি না, এটা আমি দেখতে পাচ্ছি দোলনটা। সো ভাইব্রেটারি অর অসিলেটারি, এটা হচ্ছে পিরিয়ডিক মোশনের একটা স্পেশাল কেস। এই ভাইব্রেশন আর অসিলেশন, এই দুটো জিনিসের একটা বেসিক মানে সিমিলারিটি আছে, বা একটা মানে ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা হচ্ছে যে এরা একটা নির্দিষ্ট মিন পজিশান থাকে এদের, বা ইকুইলিব্রিয়াম পজিশান থাকে, একটা সাম্য অবস্থা থাকে। এই সাম্য অবস্থার দুপাশে, উপর নিচে বা ডাইনে বাঁয়ে, এরা কিন্তু চলাফেরাটা করে। ঠিক আছে, উপর নিচে বা সামনে একটা, যখনই আমি তাদেরকে ইকুইলিব্রিয়াম থেকে ডিস্টার্ব করব,
সঙ্গে সঙ্গে সে কী করবে না, দেখা যাবে যে একটা ফোর্স তাকে এই ইকুইলিব্রিয়ামের পজিশনের দিকে আনার চেষ্টা করবে। কীরকম? যদি ধরো একটা স্প্রিং আছে, সাপোজ এরকম একটা স্প্রিং আছে, একটা ওয়েট ঝোলানো আছে। তোমরা একটা ইলাস্ট্রিসিটিতে আমি পড়াতে গিয়ে বহুবার বলেছি তোমাদের ক্লাস 9-এ, যে এটাকে ধরে যদি আমি একটু টেনে দিই, অর্থাৎ এর ইকুইলিব্রিয়াম কন্ডিশনটাকে যদি ব্রেক করে দিই আমি, যখনই আমি ওকে টানবো অটোমেটিক কী হবে না, উপরের দিকে একটা প্রত্যানয়ক বল অর্থাৎ রেস্টোরিং ফোর্স, যে ওকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। গুলটিতে দেখেছো, গুলটিতে যখন টান দিই, টেনে বড় করি, দেখি যে আমাকে নিজে নিজে পিছন দিকে যেন টানছে, রেস্টোরিং ফোর্স। সেখান থেকে আমরা পীড়ন, বিকৃতি এগুলো জেনেছি ক্লাস ইলাস্ট্রিসিটিতে। অর্থাৎ এই যে সিম্পল হারমোনিক মোশন, অর্থাৎ আমি যখন একে টেনে ছেড়ে দিলাম, এ কী করবে, ওঠা নামা করতে শুরু করবে। এই অর্থাৎ সেটা কী হবে না, দেখো এই যে সাম্য অবস্থায় ছিল, সাম্যাবস্থায় তুমি যে বাড়িয়ে যখন ছেড়ে দিয়েছো, ছেড়ে দেওয়ার পর যখন তুমি ছেড়ে দেবে একে, তখন কিন্তু এই সাম্য অবস্থানে থাকবে না, সে কিন্তু সাম্য অবস্থানকে ছাড়িয়ে আরও উপরে চলে যাবে, তারপর আবার নেমে আসবে। ঠিক আছে? অর্থাৎ এই সাম্য অবস্থানের দুপাশে সে উপর নিচে ভাইব্রেট করা বা দোলন বলো, যাই বলো, অসিলেশন বা ভাইব্রেশন যাই হোক শুরু করবে। এখানে অসিলেশন যেহেতু আমি দেখতে পাচ্ছি সেই জিনিসটা, ভাইব্রেশন হলে খুব ক্ষুদ্র পরিসরে হয়, সেই জিনিসটা কিন্তু সে শুরু করবে। তাহলে আমার সিম্পল হারমোনিক মোশন বলতে গেলে আমাকে কি করতে হবে না, সিম্পল হারমোনিক মোশনের কথা আমি এখন বলবো না, আমি এখন বলবো যে ভাইব্রেশন আর অসিলেশন যদি হয়, তাহলে আমাকে যে দুটো জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা মিন পজিশনের দুপাশে কিন্তু তারা যাওয়া আসা করবে। আর 2 নম্বর হচ্ছে যে অবশ্যই তাকে একটা পিরিয়ডিক মোশন হতে হবে। ঠিক আছে? হয়তো পর্যাবৃত্ত গতি হতে হবে। এখন এই ভাইব্রেশন এবং অসিলেশনের মধ্যে যদি আমি আরও স্পেশাল কেস খুঁজতে শুরু করি, তবেই আমি যেটা পাবো সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। কি সেটা না, সেটা হচ্ছে যে দেখো, পিরিয়ডিক থেকে অসিলেটরি, অসিলেটরি থেকে সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন হলে যেটা হবে কি না, একটা লিনিয়ার পাথের ওপর কিন্তু এই তোমার অসিলেশনটা কিন্তু হবে, এবং তাকে আমি সিম্পলি একটা ফাংশন দিয়ে বোঝাতে পারবো। যখনই আমরা কোনো পিরিয়ডিক ফাংশনকে বোঝাই, অর্থাৎ এই যে উপর বাড়ছে, কমছে, জিরো হচ্ছে, আবার উল্টো দিকে মানে নেগেটিভের দিকে যাচ্ছে, আবার জিরো হচ্ছে, এই যে বোঝানোটা, অর্থাৎ একটা মিন পজিশনের দুপাশে যে তার অসিলেশন, সেটা বোঝাতে গেলে আমাকে কী লাগে না, আমার দুটো ফাংশন লাগে, একটা হচ্ছে কস ফাংশন, একটা সাইন ফাংশন। তোমরা এতদিনে আশা করি আমার জেনে ফেলেছো অনেকেই যে কস থিটার একটা কার্ভ হয়, সাইন থিটার একটা কার্ভ হয়, অর্থাৎ কস কার্ভ, সাইন কার্ভ, ট্যান কার্ভ, এগুলো সম্পর্কে তোমরা জানো। কসের সাইনের কার্ভ কীরকম হয় তোমরা জানো, যে সাইনের কার্ভ 0 থেকে শুরু হয়, এরকম সাইনের কার্ভ 0 থেকে শুরু হয়, এই চলে। ঠিক? কসের কীরকম হয় না, কসেরটা শুরু হয় ম্যাক্সিমাম থেকে শুরু হয়ে, অর্থাৎ এর যেখানে ম্যাক্সিমাম, এর সেখানে 0 হবে কস কার্ভে। ঠিক আছে? আবার এ যেখানে 0 সেখানে এ আবার ম্যাক্সিমাম হবে। কসের কার্ভটা হচ্ছে এরকম। দুটোই কিন্তু মানে এদের সিমিলারিটি একটাই, যে মিন যে পজিশন, অর্থাৎ এই যে অক্ষটা, এই অক্ষের দুপাশেই কিন্তু তারা বাড়াকমা করছে। তাহলে আমার একটা পিরিয়ডিক ফাংশনকে, পিরিয়ডিক মোশনকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই ম্যাথামেটিক্যালি, ম্যাথামেটিক্স দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমার সাইন এবং কস এই ফাংশন দুটো কিন্তু লাগবে, আদারওয়াইজ আমি কিন্তু তাকে প্রকাশ করতে পারবো না। ঠিক আছে? এখন কোনো ফাংশনের মধ্যে যদি সাইন কস ঢুকে থাকে, তার মানে আমি চোখ কান বুঝে বলে দেবো যে এটা একটা পিরিয়ডিক মোশন সে আমাকে দিচ্ছে। ঠিক আছে? এসির ক্ষেত্রে এই যে অল্টারনেটিং কারেন্ট, ক্লাস 12-এ কি তোমরা পড়বে আরও ডিটেলসে, 10-এ পড়েছো একটু, 10-এ কিছুই ধারণা পাওয়া যায় না, কিন্তু ওখানে গিয়ে পাবে একটা পিরিয়ডিক মোশন। হ্যাঁ, এইবার সিম্পল হারমোনিক মোশনটা কি না, সিম্পল হারমোনিক মোশন হচ্ছে শুধুমাত্র একটা সাইন ফাংশন থাকবে বা কস ফাংশন থাকবে, আদারওয়াইজ অন্য কিছু থাকবে না সেখানে। ঠিক আছে? এমন হতে পারে অনেক সময় দুটো ফাংশন জোড়া লেগে যেতে পারে। ঠিক আছে? মানে সুপার ইম্পোজ করতে পারে, উপরিপাতিত হতে পারে, দুটো ফাংশন জোড়া লেগে গেল, দিয়ে একটা ফাংশন তৈরি করলো যেটা পিরিয়ডিক ফাংশন, সে ভাইব্রেট করছে, অসিলেট করছে, সবই করছে, বাট সিম্পল হারমোনিক মোশন আমি তাকে বলতে পারছি না। এই কারণ সেটা সিম্পল নয়, সেটা জটিল বেশ। ঠিক আছে? সেটা কিন্তু যেরকম সিম্পল হারমোনিক মোশন হয় তেমন কিন্তু নয়। একটা মাত্র শুধুমাত্র যদি ফাংশন দিয়ে বোঝানো যায়, হ্যাঁ, একটা শুধু কনস্ট্যান্ট থাকবে আর একটা আমার সাইন বা কস কম্পোনেন্ট মানে ফাংশন থাকবে।
এই সিম্পল হারমোনিক মোশন বোঝাতে গেলে বা পিরিয়ডিক মোশন বোঝাতে গেলে একটা জিনিস সব থেকে ভাইটাল, সেটা হচ্ছে যে টাইম পিরিয়ড অর্থাৎ পর্যায়কাল, ঠিক আছে, কম্পাঙ্ক, এই জিনিসগুলোর সঙ্গে তোমরা পরিচিত। পর্যায়কাল থেকে কম্পাঙ্ক থেকে, পর্যায়কাল কি না, একটা সম্পূর্ণ দোলন বলো বা একটা সম্পূর্ণ কম্পন বলো, সেটা হতে যে টাইম লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। আর 1 সেকেন্ডে যতগুলো কম্পন হয় সেটা হচ্ছে কম্পাঙ্ক। আচ্ছা, নেক্সট হচ্ছে যে বিস্তার, সেটা হচ্ছে যে সর্বোচ্চ স্মরণ, অর্থাৎ যে ইকুইলিব্রিয়াম বা যে সাম্য অবস্থার কথা আমি বলছিলাম, যে মিন পজিশন, সেই মিন পজিশন থেকে ডান দিকে বা বাঁ দিকে বা উপরে বা নিচে সর্বোচ্চ যে পরিমাণ সে যায় সেটাই হচ্ছে তার বিস্তার। ঠিক আছে, তাহলে বিস্তারটাও কিন্তু আমার এখানে দরকার। ঠিক আছে, বেশ, তাহলে এই হলো আমার সিম্পল হারমোনিক মোশন। এতক্ষণে আমি সেটা বললাম 10 মিনিট ধরে, একটু শুনবে ভালো করে। তাহলে সিম্পল হারমোনিক মোশন সম্পর্কে বলার পর আমি এবার চলে আসবো যে তোমাদের বইয়ে যেটা আছে এরপরে, সেটা হচ্ছে যে একটা ক্যালকুলাসের ইকুয়েশন আছে, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটাকে সলভ করে দেখানো হয়েছে কীভাবে কী আসছে না আসছে। কিন্তু আমি সেটা এখন করাবো না, কারণ তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আদৌ সবার হয়েছে কিনা সন্দেহ আছে, কাজে ওটাই বাদ রেখে আমি অন্য একটা জিনিস পড়াচ্ছি, ওটাই পরে পড়াবো। যেটা পড়াবো সেটা হচ্ছে যে একটা বৃত্তাকার পথে একটা কণা ঘুরছে, ঠিক আছে, ওমেগা কৌণিক বেগে আমার অ্যান্টি ক্লকওয়াইজ পথে ঘুরছে সে, এটা নিয়ে আমি একটু আলোচনা এবার করবো। তো ওমেগা কৌণিক বেগে ঘুরছে। তোমাদেরকে আমি রেস্টোরিং ফোর্সের কথা বললাম একটু আগে, যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে যদি আমি ব্রেক করি তাহলে সে তাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য একটা রেস্টোরিং ফোর্স কাজ করে, যে তাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসে। এগুলো কিন্তু সিম্পল হারমোনিক মোশনে থাকবেই অবশ্যই, তা নাহলে কিন্তু সিম্পল হারমোনিক মোশন কোনোদিন হবে না। ঠিক আছে, আচ্ছা, একটা বৃত্তাকার পথে একটা জিনিস ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরছে তার মানে সে পিরিয়ডিক মোশন কিন্তু সে ফলো করছে, এটা খুব পরিষ্কার। একটা নির্দিষ্ট কৌণিক বেগে যদি সে ঘোরে তাহলে হ্যাঁ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সে আবার এইখানেই ফিরে আসবে, এটা আমরা জানি, অর্থাৎ সেটা পিরিয়ডিক মোশন। কিন্তু একে আমি সিম্পল হারমোনিক মোশন বলতে পারছি না, কারণ এখানে অসিলেশন বা ভাইব্রেশন এসব হচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার ওই যেটা বলছিলাম যে ইকুইলিব্রিয়াম থেকে সর্বদা ইকুইলিব্রিয়াম অভিমুখে একটা বল কাজ করছে ওর উপরে, তাও কিন্তু হচ্ছে না এখানে, বা সাম্য অবস্থা দিয়ে বল কাজ করছে। তাহলে আমাকে কী করতে হবে এখানে, এখানে আমি যেটা দেখবো যে এর সঙ্গে তাহলে সিম্পল হারমোনিক মোশনের সম্পর্কটা কী। তো আমি অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 এই পিতে কণাটা ছিল আমার, ঠিক আছে, টাইম টি ইকুয়াল টু 0-তে আমি দুটো অক্ষ এঁকে নিয়েছি, দেখো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, আর ওমেগা কৌণিক বেগে ঘুরছে। অ্যাট টাইম টি ইকুয়াল টু 0-তে আমার পিতে ছিল বিন্দুটা, অ্যাট টাইম টি সময় স্মল টি টাইম পর আমার পি ড্যাশ অর্থাৎ এইখানে বস্তুটা গেল। আমি ধরে নিচ্ছি সমগ্রটা ঘুরে আসতে তার পর্যায়কাল ক্যাপিটাল টি, ঠিক আছে, স্মল টি দিয়ে আমি এই টিটাকে বলছি। স্মল টি কিন্তু ভ্যারিয়েবল, ঠিক আছে, আমার যত চেঞ্জ হবে এটা চেঞ্জ হবে। তাহলে এখানে একটা থিটা অ্যাঙ্গেল করলো, এইখানে বিন্দুটা গেল, এর সঙ্গে আমি রেডিয়াস এ ধরে নিয়েছি ব্যাসার্ধটাকে। আচ্ছা, এর থিটা অ্যাঙ্গেল করলো, ওমেগা টি থিটা ইকুয়াল টু তোমরা জানো। আচ্ছা, এখান থেকে যদি আমি একটা লম্বটা নিই ব্যাসের ওপরে, তাহলে তুমি দেখো একটা ভালো করে একটা জিনিস, যে এই যে লম্বটা, লম্বের যে পাদবিন্দু অর্থাৎ এন, এটাকে এন ধরেছি, এ যত এদিকে ঘুরবে দেখো এনটা তত এদিকে সরতে সরতে আসবে। এবার এ যখন এখানে আস্তে আস্তে এইখানে চলে আসবে তখন এন কিন্তু চলে আসবে এইখানে, ঠিক আছে। আবার যখন এন এদিকে যাবে এনটা কিন্তু সরতে 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 এখানে আসবে এবং আলটিমেটলি এখানে চলে আসবে। আবার যখন এদিকে আসবে তাহলে আমি তখন লম্বটা এখান থেকে এইভাবে টানবো, ঠিক আছে। অর্থাৎ আবার যত এইদিকে আসবে কণাটা ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরছে, তত কিন্তু পাদবিন্দুটা তাহলে এবার এই দিকে যাচ্ছে, অর্থাৎ আবার এই সাম্য অবস্থা অর্থাৎ ও এই দিকে সে আসছে, করতে 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 আবার সে এখানে আসবে। অর্থাৎ এই যে লম্বের যে পাদবিন্দু সে কিন্তু এই পথে যাচ্ছে আবার ঘুরে আসছে, আবার যাচ্ছে আবার ঘুরে আসছে, অর্থাৎ সাম্য অবস্থানের দুপাশে সে কিন্তু যাওয়া আসা করছে। তাহলে সে কিন্তু একটা তোমাকে সিম্পল হারমোনিক মোশনে সে কিন্তু চলাফেরা করছে, ঠিক আছে। এখন আমি যদি বলি যে স্যার আপনি এখান থেকে লম্বটা টানলেন, এখান থেকে যদি এই অক্ষের ওপর লম্ব টানতাম ওয়াই অক্ষের ওপর, তাতেও হতো, হ্যাঁ, তাহলে এই ওয়াই অক্ষর ওপর এ চলাফেরা করতো, ঠিক আছে। তাহলে অ্যাট টাইম টি ইকুয়াল টু টি স্মল টি টাইমের মধ্যে যদি আমি তার সরণটাকে দেখতে চাই, তাহলে
এখানে সরণ কতটুকু হবে স্মল এক্স, পাদবিন্দুর সরণ। কারণ আমি আর সার্কুলার মোশনটা নিয়ে ভাবছি না, কিন্তু এই কারণেই ভাবছি না কারণ আমার ওটা নিয়ে ভেবে লাভ নাই। আমি এই যে লম্ব যে পাদবিন্দু তার চলাফেরাটাকে আমি বিচার করছি। এবার একটা সরল রেখার উপরে সে চলাফেরা করছে, অর্থাৎ সে সিম্পল হারমোনিক মোশন। আমি আগেই বলেছি যে লিনিয়ার মোশন হতে হবে, কিন্তু সিম্পল হারমোনিক মোশন কখনো জটিল হবে না। হ্যাঁ, পিরিয়ডিক মোশন হতে পারে, তোমার হতেই হবে 1 নম্বর, কিন্তু একদম একটা লিনিয়ার মোশনের ওপর কিন্তু সে থাকবে। এখানেও ঠিক তাই, ওয়াই অক্ষের ওপর সে উপর নিচ করছে একটা সাম্যবিন্দু দুপাশে। তাহলে এখানেও যদি তুমি সরণ ধরি তাহলে এই সরণ হবে হচ্ছে স্মল ওয়াই, এইটুকু অ্যাট টাইম টি ইকুয়াল টু, হ্যাঁ এই টিটা যদি আবার বাড়ে এখানে চলে যায় তাহলে এ অবধি হয়ে যাবে সরণটা, অর্থাৎ অনেক বেড়ে যাবে। আচ্ছা, তাহলে টি ইকুয়াল টু যখন 0 ছিল, দেখো এ কিন্তু ছিল এইখানে, তাহলে তখন কিন্তু আমার দেখো যদি আমি এক্স অক্ষ বরাবর দেখি তাহলে কিন্তু আমার সরণটা ছিল তখন ম্যাক্সিমাম, অর্থাৎ টি ইকুয়াল টু 0-তে এ ছিল কিন্তু ম্যাক্সিমাম সরণ। কিন্তু যদি আমি এই ওয়াই অক্ষ বরাবর সরণ দেখি তাহলে কিন্তু কি হবে না, তখন কিন্তু সরণটা হবে 0, কারণ এখান থেকে লম্ব টানলে দেখো এখানে আসছে। অর্থাৎ আমি যে কোনো একটা ধরে আমাকে কাজ করতে হয়, এক্স নাহলে ওয়াই, আমি ওয়াই ধরে কাজ করেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওয়াই ধরে যদি কাজ করি, এই যে ওয়াই স্মল ওয়াই টি টাইমে স্মল ওয়াই দূরত্ব, তাহলে এই স্মল ওয়াই যে সরণটা সেই সরণটাকে আমি কীভাবে রিপ্রেজেন্ট করব, ব্যাসার্ধটা এ বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে ওয়াই বাই এ, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, তাহলে ভেবে দেখো ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা হচ্ছে কিনা, ওমেগা টি, থিটা মানে ওমেগা টি, তাহলে ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি সরণের একটা এক্সপ্রেশন পেলাম। এবার দেখো সরণটা কি, এখানে আমি দেখতে পাচ্ছি যে স্মল এ এটা কিন্তু ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, ওমেগা সেও কিন্তু ধ্রুবক, কৌণিক বেগ সেও কিন্তু বদলাচ্ছে না, বদলাচ্ছে কে, টি এবং ওয়াই, অর্থাৎ ওয়াই একটা চলরাশি, টি একটা চলরাশি, এই দুটো চলরাশির ওপর কিন্তু সে কিছু সব কিছু ডিপেন্ড করে আছে। এখানে আমি যে এটাকে ধরেছি স্মল এটাকে ব্যাসার্ধ বলছি, দেখো আমি যদি এই যে এটা বাড়তে 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 যখন এইখানে আসবে তখন কি হবে না, আমার ওয়াইটা কিন্তু হয়ে যাবে এইটা, অর্থাৎ ব্যাসার্ধের সঙ্গে সমান। দেখো স্মল ওয়াইয়ের মান এই ব্যাসার্ধের সমানই কিন্তু একমাত্র হতে পারে বাড়তে বাড়তে 0 থেকে এ অবধি, ঠিক আছে। স্মল ওয়াইটা কিন্তু কি 0 টু এ, অর্থাৎ এ অবধি বাড়া কম করতে পারে, ম্যাক্সিমাম তাহলে এ হতে পারে। তাহলে আমি ম্যাক্সিমাম সরণকে বলেছিলাম বিস্তার, এই যে এখানে লিখেছিলাম ম্যাক্সিমাম সরণকে বিস্তার, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম সরণকে এখানে বিস্তারই বলবো, তাহলে এটাকে আমি বিস্তারই বলতে পারি, কোনো অসুবিধা নেই। অ্যাম্প্লিটিউড যেটাকে আমি ইংরেজিতে বলি অ্যাম্প্লিটিউড। আচ্ছা, এখানে আমি একটা টাইম ইন্টারভাল করে নিই, এটা আমি টি ইকুয়াল টু 0 ধরেছি। আচ্ছা, গোটা টাইম পিরিয়ডটাকে যেহেতু টি ক্যাপিটাল টি ধরেছি গোটা টাইম পিরিয়ডটা, তাহলে এটাকে আমি টি/4 বলতে পারি, ঠিক আছে। আমি টাইম ইন্টারভালে ভেঙে নিচ্ছি, টি/4, এটাকে তাহলে টি/2 বলতে পারি নাকি, এটাকে 3t/4, আর এটাকে আবার টিও বলতে পারি বা 0 বলতে পারি, যাই খুশি। তাহলে এই টাইম ইন্টারভালে সে কিন্তু আমি এই গোটা মানে টাইম পিরিয়ডটাকে ভেঙে নিতে পারি। তাহলে এখানে টি যদি ধরি আমি গোটা সম্পূর্ণ টাইম পিরিয়ডটাকে, তাহলে এই যে পুরো যে অ্যাঙ্গেলটা থিটা তাহলে বাড়তে 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 যদি এক পাক ঘুরে আসে তাহলে থিটার মানটা কত হবে 2π, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2π অ্যাঙ্গেল ঘুরতে সময় লাগছে ক্যাপিটাল টি, তাহলে ওমেগা কৌণিক বেগ সমান কত 2π/t, ঠিক। এই যে আমি এখানে লিখে দিয়েছি, তাহলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2π/t, তাহলে টি এর সঙ্গে ওমেগার একটা সম্পর্ক আমি এখানে পেয়ে গেলাম। দেখো তাহলে আমি এটাকে এখানে বসাতে পারি, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি যেটা পেলাম সেখানে আমি তাহলে ওমেগার মান ক্যাপিটাল টি এর ফর্মে আমি লিখতে পারি। কিন্তু এখানে পরিষ্কার এটা যে ওমেগা ক্যাপিটাল টি 2π সবাই কিন্তু ধ্রুবক রাশি, ঠিক আছে। এ বিস্তার সেটাও ধ্রুবক, শুধু ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই এবং টি, তাহলে এইভাবে আমি তাহলে লিখতে পারি ওকে। আচ্ছা, এবার আমি যদি এক্সের টার্মে লেখার চেষ্টা করি, ওয়াইয়ের টার্মে না লিখে এক্সের টার্মে যদি লিখি, ঠিক আছে, তাহলে এই যে এক্স ও এন ড্যাশ এই যে সরণটা টি সময়ে, সেই এক্সটাকে তাহলে এক্স সমান কী লিখতে পারি দেখো তো, এক্স সমান তাহলে এ কস ওমেগা টি লিখতে পারি, তুমি যদি করার ইচ্ছা হয় দেখে নিতে পারো। এইটা তাহলে দেখো এটা যদি থিটা হয় তাহলে এটা ভূমি, ঠিক আছে, এটা অতিভুজ, এটা অতিভুজ, ঠিক আছে। তাহলে ভূমি বাই অতিভুজ এক্স ইকুয়াল টু তাহলে এ কস ওমেগা টি। তাহলে এক্স অক্ষ বরাবর যদি আমি পাদবিন্দুর যদি সরণটাকে বিচার করি তাহলে কিন্তু এটা একটা কোসাইন ফাংশন হবে, ওয়াই অক্ষ বরাবর যদি আমি এটাকে বিচার করি তাহলে ওটা একটা সাইন ফাংশন হবে, অর্থাৎ দুটোই কিন্তু
আদারওয়াইজ অন্য কিছু কিন্তু থাকছে না ওর মধ্যে, হয় কস ফাংশন হচ্ছে নাহলে সাইন ফাংশন হচ্ছে। অর্থাৎ দুজনাই কিন্তু পর্যাবৃত্ত গতি তে তারা চলাচল করছে কিন্তু, অর্থাৎ রিপ্রেজেন্ট করছে কিন্তু একটা পিরিয়ডিক মোশনকে। এ ব্যাপারে কিন্তু নিশ্চিত, অর্থাৎ তুমি এক্স অক্ষয় ধরো আর ওয়াই অক্ষয় ধরো না কেন, ঠিক আছে? সেক্ষেত্রে দুটোর কার্ভ দুরকম হবে। এটা যদি কস ওমেগা টি দিয়ে হয় তাহলে তার কার্ভটা বুঝতেই পারছো, ম্যাক্সিমাম থেকে শুরু হয়ে 0 হবে, তারপর আবার নেগেটিভের দিকে ম্যাক্সিমাম হবে, তারপর আবার পজিটিভের দিকে ম্যাক্সিমাম হবে। এসব সাইন যদি ধরে শুরু করো তাহলে সাইন ফাংশন অনুযায়ী এইভাবে এগোবে, ঠিক আছে? সাইন ফাংশন অনুযায়ী তাহলে এইভাবে বাড়া কমা করবে। তাহলে এইভাবে আমি একটা বৃত্তাকার গতিকে সঙ্গে আমি পর্যাবৃত্ত গতির দুটোকে রিলেট করছি আমি অ্যাকচুয়ালি, আর কিছুই না এখানে, ঠিক আছে? তোমাদের এই জিনিসটা, এই যে সরণের এক্সপ্রেশন, এগুলো কিন্তু তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ক্যালকুলাস দিয়ে বের করে দেওয়া আছে। তোমরা যারা জানো তোমরা এটা দেখে নিতে পারো, আমি ক্যালকুলাসের ইকুয়েশন শিখিয়ে দেবো। ওটা খুব সহজ একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কিন্তু তোমরা যারা জানো না তাদের পক্ষে সত্যি কিছু বুঝতে পারবে না, সেই জন্য আমি ওটা এখন প্রথমে করাচ্ছি না। অনেকে উৎসাহ হারিয়ে ফেলছো দেখছি। তো ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট যেটা কাজ সেটা হচ্ছে যে আপনি যে স্যার এই যে লিখে দিলেন y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাহলে এটাই তাহলে সিম্পল হারমোনিক মোশনের একটা ইকুয়েশন আমি বলতে পারি। হ্যাঁ, অ্যাকচুয়ালি অবশ্যই বলতে পারি, বাট এখানে একটা শুধু সমস্যা আছে। সমস্যা হচ্ছে এটাই যে আমি অ্যাট টাইম টি ইকুয়াল টু 0-তে আমি কিন্তু ওর সরণটাকে আইদার ম্যাক্সিমাম এক্স অক্ষ বরাবর ধরলে আইদার ম্যাক্সিমাম, অথবা ওয়াই অক্ষ বরাবর ধরলে সেটা হচ্ছিল 0। অর্থাৎ অ্যাট টাইম টি ইকুয়াল টু 0-তে ওই পাদবিন্দুর সরণও কিন্তু 0 হয়ে যাচ্ছে, দেখো, ঠিক আছে? এর ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে অ্যাট টাইম টি ইকুয়াল টু যদি 0 বসাও তাহলে দেখো এটা এক্স ইকুয়াল টু এ হয়ে যাবে। এখানে যদি টি ইকুয়াল টু 0 বসাও তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ 0 সময়ে হয় সে আমি যদি সরল দোলকটাকে নিয়ে যদি ভাবি, বা কোনো একটা স্প্রিংকে নিয়ে ভাবি, বা দোলককে নিয়ে যদি ভাবি, তাহলে একদম হয় প্রান্তবিন্দুতে থাকবে, অথবা মধ্যেখানে থাকবে, মাঝে কোথাও থাকবে এটা না। কিন্তু অ্যাকচুয়ালি কি তাই হয়? মানে আমি তো যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি সেটাকে নিয়ে। যদি জেনারেল ইকুয়েশন বলি, সিম্পল হারমোনিক মোশনের জেনারেল ইকুয়েশন বলি, তাহলে কিন্তু এটাকে ঠিক বলা যাচ্ছে না। এটাকে হ্যাঁ একটা স্পেশাল ইকুয়েশন বলা যায়, যে আইদার আমি ধরে নিচ্ছি যে সাম্য অবস্থা থেকে শুরু করেছে অ্যাট টাইম টি ইকুয়াল টু 0-তে, অথবা অ্যাট টাইম টি ইকুয়াল টু 0-তে সে একদম প্রান্ত অবস্থা থেকে, অর্থাৎ ম্যাক্সিমাম যে মানে সরণ বিস্তার সেখান থেকে শুরু করেছে। কিন্তু জেনারেল ইকুয়েশন বললে কী হবে সেটা আমি একটু দেখবো এবার, ঠিক আছে? আচ্ছা, জেনারেল ইকুয়েশনে কী করছে না, অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 ও দেখো এই যে ফাই একটা কৌণিক অ্যাঙ্গেল করেই আছে, অর্থাৎ এত দূর সরণ কিন্তু তার হয়েই আছে। এই যে এইখানে এম, আমি এখান থেকে আমি একটা লম্ব টেনেছি, ওয়াই অক্ষ বরাবরই করছি। অ্যাট টাইম টি ইকুয়াল টু 0-তে সে পি বিন্দুতে আছে এইখানে কণাটা, তাহলে এখান থেকে লম্ব টানলে এই, অর্থাৎ এই ও এম পরিমাণ প্রাথমিক সরণ তার কিন্তু হয়েই আছে অ্যাট টাইম টি ইকুয়াল টু 0-তে। আচ্ছা, এবার টি সময় পরে সে পি ড্যাশে গিয়ে পৌঁছেছে, অর্থাৎ এই ওমেগা টি এইটুকু অ্যাঙ্গেল করেছে। তখন আগে কিন্তু ফাই অ্যাঙ্গেল করেই ছিল এই এক্স অক্ষের সঙ্গে, পরে এই টি সময়ে ওমেগা টি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা করেছে। হ্যাঁ, ওমেগা কৌণিক বেগেই ঘুরছে, একই, আমি সেটাকে আলাদা কিছু করিনি, এইটুকু তাহলে ঘুরছে। অর্থাৎ তাহলে তখন সরণটা আমার কী হয়ে যাবে, এখান থেকে পাদবিন্দু এনের উপর লম্ব টানবো, তাহলে ও এন হয়ে যাবে তখন সরণটা অ্যাট টাইম টিতে, ও এন তাহলে হয়ে আছে সরণ, ঠিক আছে? অর্থাৎ ওয়াই যেটাকে বলছি আমি। তাহলে দেখো আমার তাহলে এইখানে যখন চলে গেল, তাহলে আমার টোটাল অ্যাঙ্গেলটা কত হয়ে গেল? এই যে অ্যাঙ্গেলটা তাহলে ওমেগা টি প্লাস ফাই হয়ে গেল, ঠিক আছে? ওমেগা টি প্লাস ফাই হয়ে গেল। অর্থাৎ আমি যদি এইবার এক্সপ্রেশনটাকে লিখি, তাহলে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, অর্থাৎ এই যে ফাই এটাকে বলছে হচ্ছে যে প্রাথমিক দশা, ঠিক আছে? বা এটাকে ইপক বলা হয়, প্রাথমিক দশা। অর্থাৎ তাহলে এইবার আমি এটাকে একটা জেনারেল ইকুয়েশন বলতে পারি। অর্থাৎ এমনটা না যে আমি ধরেই নিয়েছি যে ও মাঝখান থেকে সাম্য অবস্থান থেকে বা প্রান্ত অবস্থান থেকে শুরু করেছে, তা কিন্তু নয়। যে কোনো একটা জায়গা থেকে শুরু করেছে বা যে কোনো একটা অবস্থানে সে আছে, আমি সেখান থেকেই ওটাকে ধরে নিয়ে আমি তার একটা ইকুয়েশন বার করে দিয়েছি আমি এখানে। তাহলে এইটা হচ্ছে তার অ্যাকচুয়াল জেনারেল ইকুয়েশন, ঠিক আছে? ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। খুব ভালো করে তোমরা কিন্তু মনে রাখবে এগুলোকে, ঠিক আছে? ফাইটা কিন্তু হচ্ছে একটা প্রাথমিক দশা, ঠিক আছে? কঠিন কথা কিছু বলিনি আমি। তাহলে একইভাবে যদি আমি এক্স অক্ষ বরাবর যদি আমি দেখি বিচার করি, তাহলে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে? একই।
তোমরা যে কোনো একটা ধরে নিয়ে করতে পারো, বইয়ে কী আছে আমি জানি না, বইয়ে বোধহয় এক অক্ষ ধরেই বোধহয় করেছে, একটু দেখে নিবে তোমরা যেটাই করে থাকুক না। তাহলে আমি অলরেডি একটা সরণের ইকুয়েশান পেয়ে গেলাম, এই যে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, সাইন ফাংশন, পিরিয়ডিক ফাংশন, আমার সমস্ত শর্তগুলোকে এ মেনে চলছে। আচ্ছা, এবার আমি একটা নতুন শর্তের দিকে এগোচ্ছি, কিন্তু আমি সেটা তোমাদেরকে বলিনি, আমরা গিয়ে পৌঁছাবো যখন তখন বলবো, কারণ এখানে কিন্তু আমাদের কাজে লাগবে। ওই যে প্রথমেই এটা পড়ানো শুরু আগে বলে দিলাম তোমাদেরকে, আমি রেস্টোরিং ফোর্সের কথা বললাম, অর্থাৎ প্রত্যানয়ক বল, যে ওকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসছে, ওর সাথে রিলেটেড একটা সম্পর্ক আছে। হ্যাঁ, ওটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, কিন্তু সিম্পল হারমোনিক মোশনে ওই প্রত্যানয়ক বলটা কিন্তু অবশ্যই থাকবে, ওটা না থাকলে কিন্তু সিম্পল হারমোনিক মোশন কোনোদিন হবে না, ঠিক আছে? ওটা কিন্তু অভিকেন্দ্র বল নয়, কিন্তু বৃত্তাকার পথে ঘুরছে না, কিন্তু বৃত্তাকার পথে ঘুরলে অভিকেন্দ্র বল হতো, কিন্তু সিম্পল হারমোনিক মোশন কিন্তু হচ্ছে প্রত্যানয়ক বল একটা থাকবে, অর্থাৎ রেস্টোরিং ফোর্স অবশ্যই থাকবে সেখানে। নেক্সট আমি চলে আসছি, তাহলে সরণের এক্সপ্রেশন আমি পেয়ে গেছি। সরণ থেকে আমি তাহলে আশা করি তোমরা এইটুকু ক্যালকুলাস নিশ্চয়ই তোমরা সবাই শিখেছো, যে সরণকে ফার্স্ট ডেরিভেটিভ সময়ের সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ করলে আমি বেগ পাওয়া যায়, ঠিক আছে? আমরা সবাই জানি ডিএস ডিটি, এস যদি সরণ হয় তাহলে সরণের বেগ হচ্ছে ডিএস ডিটি। সো এখান থেকে বেগের হচ্ছে ডিওয়াই ডিটি করেছি, ডিওয়াই ডিটি করলে তোমরা জানো সাইনকে ডেরিভেটিভ করলে কস হয়ে যায়, বাইরে একটা ওমেগা বেরিয়ে চলে আসবে। সো এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই, তাহলে কস ওমেগা টি প্লাস ফাইটাকে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি লিখতে পারি, ঠিক আছে? রুট ওভার অফ সাইন স্কোয়ার ওমেগা টি, তাহলে সাইন্স এখান থেকে সাইন ওমেগা টির মানটা কত, সাইন ওমেগা টি প্লাস ফাই, এই জিনিসটার মান কত, তাহলে ওয়াই বাই এ। তাই আমি এখানে এটাকে প্লাস মাইনাস, এই রুটের জন্য প্লাস মাইনাসটা এসছে, 1 মাইনাস ওমেগা ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার বেগের এক্সপ্রেশন, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে বেগের এক্সপ্রেশন, জাস্ট একটা ফার্স্ট ডেরিভেটিভ করলাম, দেখো বেগ বেরিয়ে গেল, ঠিক? আচ্ছা, এবার আমার এখানে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখো, দেখো তো গুলিয়ে ফেলো না, কিন্তু এটাই যে এটা কিন্তু কৌণিক বেগ নয় কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু কোনো কৌণিক বেগ নয়, ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে। দেখো কৌণিক বেগের সঙ্গে রৈখিক বেগের সম্পর্ক তোমরা বের করেছো, জাস্ট আর দিয়ে গুণ ভাগ করলেই হয়ে যায়, সেটাও কিন্তু নয়। এটা কিন্তু আমি দেখছি হচ্ছে যে আমার যে পাদবিন্দুটা যে বেগে চলাচল করছে, ঠিক আছে, সেইটাকে দেখছি কিন্তু আমি এখানে। তাহলে ওমেগা কিন্তু ভি কিন্তু দেখতে পাচ্ছি যে প্লাস মাইনাস এ ওমেগা রুট ওভার অফ 1 মাইনাস এইটা চলে আসছে, অর্থাৎ এখানে দেখো ভি এর মধ্যে একটা টি ঢুকে আছে, ঠিক আছে? অর্থাৎ বেগ কিন্তু সময়ের সঙ্গে তাহলে পরিবর্তিত হচ্ছে, কনস্ট্যান্ট নয় কিন্তু বেগটা। যদি কনস্ট্যান্ট বেগ হতো, ধ্রুবক হতো, এখানে যেমন ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, ওমেগাটা কিন্তু ধ্রুবক, কিন্তু এই পাদবিন্দুর যে বেগ, এই সাম্য অবস্থানের দুপাশে যে পাদবিন্দু যে এন উপর নিচে যে করছে, এই বেগ কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু বদলাচ্ছে, কারণ এই এক্সপ্রেশন থেকে বুঝতে পারছি যে ভি এর মধ্যে কিন্তু এই যে টি ঢুকে আছে, এ ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই, কারণ টি ঢুকে আছে, কোসাইন ফাংশন, ভিও কোসাইন ফাংশন, তাহলে বেগটাও কিন্তু একটা পিরিয়ডিক রাশি এখানে, কোসাইন ফাংশন, ঠিক আছে? সরণ যেমন একটা কোসাইন ফাংশন, সময়ের সঙ্গে যেমন সরণ বদলাচ্ছে, তেমনি বেগও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে, অর্থাৎ সরণ বদলালে কিন্তু বেগও বদলাবে, ঠিক? বেশ, তাহলে এ ওমেগা প্লাস এটা চলে আসছে এটা। আচ্ছা, এখন তাহলে আমাকে যদি বলে ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ আমার সরণটা যদি শূন্য হয়, ঠিক আছে, তাহলে বেগ কত হবে? তাহলে বেগ দেখো হচ্ছে এ ওমেগা, ঠিক? আচ্ছা, প্লাস মাইনাস এ ওমেগা, অর্থাৎ বেগ গতিবেগের মানটা তাহলে সর্বোচ্চ হয়ে যাচ্ছে। আবার ওয়াই ইকুয়াল টু যদি এ হয়, অর্থাৎ সরণটা যদি ম্যাক্সিমাম হয়, ঠিক আছে, সরণ ম্যাক্সিমাম, ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, সরণ ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট যদি ম্যাক্সিমাম হয়, তাহলে কী হচ্ছে, ওয়াই জায়গায় এ বসিয়ে দাও, দেখো এটা 0 হয়ে যাবে, ভি এর এক্সপ্রেশনে ভি 0 হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ গতিবেগ তাহলে সর্বনিম্ন হয়ে যাচ্ছে। তার মানে এটা খুব পরিষ্কার যে পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে, দেখো এখানে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যখন সরণটা যখন ম্যাক্সিমাম, তখন বেগটা হয়ে যাচ্ছে 0, ঠিক আছে, মিনিমাম। আবার যখন বেগটা হয়ে যাচ্ছে মিনিমাম, এই সরণটা হয়ে যাচ্ছে মিনিমাম, তখন বেগটা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। তাহলে আমি যে ওই যে সরল যে দোলকটা আঁকছিলাম এতক্ষণ, এই যে দোলক, এটা তার মিড পয়েন্ট, ঠিক আছে, সে এদিক এদিক করছে, এখান থেকে এখানে যাচ্ছে, আবার ঘুরে আসছে, এই যাচ্ছে আবার ঘুরে আসছে, এই মধ্যবিন্দুর দুপাশে এইভাবে ঘুরছে দোলক। তাহলে যখন একদম প্রান্তবিন্দুতে চলে আসছি, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার সরণ
হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? অর্থাৎ সাম্য অবস্থান থেকে যে সরণটা তাহলে ম্যাক্সিমাম, একদম প্রান্তবিন্দুতে এলে ম্যাক্সিমাম সরণ, তখন কিন্তু তাহলে বেগটা হয়ে যাচ্ছে 0, ঠিক? আচ্ছা, আবার ও যখন এদিকে আসছে, আস্তে আস্তে যখন এই সাম্য অবস্থানের দিকে আসছে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনের দিকে আসছে, তখন কিন্তু আমার সরণটা হয়েছে 0 কিন্তু বেগটা হয়েছে ম্যাক্সিমাম। তাহলে এটা খুব পরিষ্কার যে এই সাম্যবিন্দুতে যখন পাস করবে তখন কিন্তু ম্যাক্সিমাম বেগটা থাকবে পিণ্ডর, ঠিক? এই পয়েন্টগুলো কিন্তু সব কটা মনে রাখবে কিন্তু, ঠিক আছে? খুব ভালো করে বুঝবে এই জায়গাগুলোকে, নাহলে প্রবলেমগুলো করতে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে এই জায়গাটা যখন ক্রস করছে তখন কিন্তু ম্যাক্সিমাম বেগ সে অ্যাচিভ করছে। আবার কিন্তু বেগটা কমতে 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 গিয়ে 0 হচ্ছে। আবার বেগটা যত এদিকে আসছে তত বাড়তে 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 ম্যাক্সিমাম হচ্ছে, আবার কমতে 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 গিয়ে 0 হচ্ছে। তোমরা এটা খুব ভালো করে জানো যে আমি ওকে টেনে ছেড়ে দিলে ও আবার ওকে রেস্টোরিং ফোর্স ওকে এদিকে ফিরিয়ে নিয়ে আসবে, কিন্তু সাম্য অবস্থানে রাখতে পারবে না। কারণ কি না, গতিজারদের জন্য সে আবার এদিকে চলে যাবে, ঠিক আছে? সে আবার এদিকে চলে যাবে, তো আবার ঘুরে আসছে। অর্থাৎ এখানে কিন্তু ম্যাক্সিমাম ভি, ঠিক আছে? আর এখানে মিনিমাম ভি। বেশ, তাহলে আমি বেগটা দেখলাম। বেগের মধ্যে যখন টি ঢুকে আছে তখন যদি আমি ত্বরণ বার করতে চাই, তাহলে ত্বরণের তোমরা ফর্মুলা জানো ডিভিডিটি। এটা আমার মনে হয় তোমরা সবাই এটা জানো। যদি এস যদি সরণ হয় তাহলে ডিএস ডিটি এটা হচ্ছে বেগ, ঠিক আছে? আর ডি টু এস ডিটি টু অর্থাৎ সরণেরই যদি ডবল ডেরিভেটিভ করি তাহলে সেটা পাই ত্বরণ। ক্যালকুলাসে কিন্তু এটাই নিয়ম, ঠিক আছে? এই 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 সংজ্ঞাগুলো কিন্তু মনে রাখতে হবে। ক্যালকুলাসে বেগ, ত্বরণ, সরণ এদের সংজ্ঞা হচ্ছে এরকম। এস হচ্ছে যদি সরণ হয়, ডিএস ডিটি হচ্ছে বেগ, ডি টু এস ডিটি টু হচ্ছে ত্বরণ, ঠিক আছে? ডবল ডেরিভেটিভ হচ্ছে ত্বরণ। আমরা অনেক সময় বেগকে যদি ফার্স্ট ডেরিভেটিভ করি তাহলেও কিন্তু ত্বরণ পাই, একই ব্যাপার। এটাকে দুবার ডেরিভেটিভ করা আর ভিটাকে একবার ডেরিভেটিভ করা মানেও একই দাঁড়ায়, অর্থাৎ ডিভিডিটি এটাও কিন্তু ত্বরণ। তো আমি এখানে তাই করেছি, বেগের যে এক্সপ্রেশন পেয়েছি, ঠিক আছে, সেটাকে আমি এখানে ডিভিডিটি করেছি, ঠিক আছে? ত্বরণ সমান তাহলে ডিভিডিটি। এগুলো তাহলে কত দাঁড়াচ্ছে? আমার এই যে এক্সপ্রেশন সেটাকে আমি প্লাস মাইনাসটাকে ধরবো না, কারণ এখানে রুট ঢুকে আছে। আমি এই যে ভি ইকুয়াল টু এক ওমেগা কস ওমেগা টি, এইটাকে যদি আবার ডেরিভেটিভ করি, ডিভিডিটি করি, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে না, কসকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন হয় আমরা জানি, তাহলে মাইনাস একটা আগে আসবে, কিন্তু এটা মাইনাস এসছে। আচ্ছা, আর একটা ওমেগা আসবে, তাহলে এ ওমেগা স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ফাই। অর্থাৎ আবার আমি সাইন ফাংশনে ফিরে এলাম, দেখো, ঠিক আছে? আবার আমি কিন্তু সাইন ফাংশনে ফিরে চলে এলাম। অর্থাৎ ত্বরণের এক্সপ্রেশন কিন্তু সাইন ফাংশন যুক্ত, সরণের এক্সপ্রেশনও কিন্তু সাইন ফাংশন যুক্ত, কিন্তু বেগটা হচ্ছে কোসাইন ফাংশন, ঠিক আছে? প্রতিটা জিনিস কিন্তু ভালো করে মাথায় রাখবে আমি যে কথাগুলো বলছি। আচ্ছা, তাহলে আমি এক্সপ্রেশন পেলাম। এইবার দেখো মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি, আমরা জানি যে এ সাইন ওমেগা টি সমান আবার কত? ওয়াই, ঠিক আছে? এই যে এ সাইন ওমেগা টি সমান ওয়াই, তাহলে এফ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, ঠিক আছে? দেখো আমি এখানে ত্বরণটাকে স্মল এফ লিখছি, কারণ এ লিখতে পারতাম স্মল এ, কিন্তু আমি এখানে ব্যাসার্ধটাকে স্মল এ ধরেছি, বিস্তারটাকে। তাহলে বিস্তারটাকে ক্যাপিটাল এ করে নেবে, দিয়ে ওটা করতে হবে, অনেক বই এটা থাকে, সেক্ষেত্রে ত্বরণটাকে স্মল এ ধরতে পারো। তাহলে কি পাচ্ছি? ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই, কারণ এ সাইন ওমেগা টি, এই যে এ সাইন ওমেগা টি সমান আবার এই এক্সপ্রেশন থেকে, মানে একদম প্রথম যে এক্সপ্রেশন আমার সমীকরণ সরল, মানে সিম্পল হারমোনিক মোশনের, সেখান থেকে আমি ওয়াই বসিয়ে দিতে পারি। অর্থাৎ এই হলো আমার ত্বরণের সঙ্গে সরণের সম্পর্ক, অর্থাৎ ত্বরণ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। অর্থাৎ এখানে শুধু আমি এটাই বলতে চাইছি যে ত্বরণ, ওমেগা আমি জানি যে ধ্রুবক, ত্বরণ এবং সরণ তাহলে হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে? ত্বরণ এবং সরণ তাহলে হচ্ছে সমানুপাতিক। আমার মোদ্দা কথা হচ্ছে এখান থেকে যে ত্বরণ এবং সরণ হচ্ছে সমানুপাতিক, একটা শুধু ভ্যারিয়েবল থাকছে এবং একটা মাইনাস সাইন থাকছে। মাইনাস সাইনের সিগনিফিক্যান্স এটাই যে ত্বরণ এবং সরণের দিকটা কিন্তু হবে বিপরীত। কোথায় একটু এক্সপ্লেন করি। আচ্ছা, ধরো পিণ্ডটা এই মধ্যবিন্দুতে আছে, এখান থেকে আমি ওকে এদিকে সরালাম, ঠিক আছে? সরালেই কিছুটা সরণ তৈরি হলো, সরণের দিক কোনটা? এদিকে, ঠিক, বাইরের দিকে।
তাহলে কিছুটা সরণ পেলাম। কিন্তু ত্বরণ তো ওকে তখন এই দিকে টানছে সাম্য অবস্থানে। ত্বরণ মানে কি? ত্বরণ মানেই বল। তোমরা এখন আর নিশ্চয়ই বলতে হবে না। ত্বরণ মানেই বল, যে ফোর্সটাকে আমি এতক্ষণ বলছিলাম রেস্টোরিং ফোর্স, অর্থাৎ প্রত্যানয়ক বল, সেই প্রত্যানয়ক বল ওকে কিন্তু আবার এই সাম্য অবস্থার দিকে টানছে। তাহলে দেখো ত্বরণের দিক সাম্য অবস্থানের অভিমুখী, তখন সরণের দিক কিন্তু হচ্ছে সাম্য অবস্থানের বিপরীত দিকে। ঠিক আছে, সাম্য অবস্থানে কিন্তু বিপরীত দিকে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের প্রধান শর্ত, অর্থাৎ ত্বরণ এবং সরণ হবে সমানুপাতিক, কিন্তু ওদের দিক হবে সম্পূর্ণ বিপরীত। ঠিক আছে, দিক হবে কিন্তু সম্পূর্ণ বিপরীত। তাহলে যদি তুমি বলো যে স্যার তাহলে এখন যখন ও এদিক থেকে এদিকে আসবে, হ্যাঁ তখন তখন তাহলে কী হবে? হ্যাঁ, ওই এ থেকে যখন ও এর দিকে আসবে, অর্থাৎ প্রান্তবিন্দু থেকে যখন সাম্য অবস্থার দিকে আসবে, তখন তো স্যার ত্বরণের দিক হচ্ছে এইটা। হ্যাঁ, তখন সরণের দিক কিন্তু মাইনাস ওটা হবে, কারণ আমি সাম্য অবস্থার সাপেক্ষে কিন্তু সরণটা মাপছি। তাই সরণটা যখন ওই দিক থেকে সাম্য অবস্থার দিকে আসছে, তখন কিন্তু সরণটাকে মাইনাস বসাতে হবে তখন আমাকে। ঠিক আছে, অর্থাৎ তাহলে আমি আবারও বলছি, মেন কথা হচ্ছে এখানে যে সিম্পল হারমোনিক মোশনের মূল শর্ত হচ্ছে এটাই। দেখো কতগুলো শর্ত এক এক করে ঢুকে যাচ্ছে। আমি কিন্তু প্রথম শুরু করেছিলাম পর্যাবৃত্ত গতি দিয়ে। ঠিক আছে, শুধু পর্যাবৃত্ত গতি হলে হয় না, আরও অনেক সম্পর্ক আছে। শুধু সাইন ফাংশন দিয়ে বোঝানো যায়, অমুক তমুক করতে 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 আলটিমেট আমি যে জায়গায় এসে পৌঁছালাম সেটা হচ্ছে যে ত্বরণ সরণের সমানুপাতিক, কিন্তু তাদের অভিমুখ হবে পরস্পর বিপরীত। ঠিক আছে, মেন শর্ত। এবং তারা একটা লিনিয়ার পাতের ওপর চলাফেরা করবে সাম্য অবস্থার দুপাশে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন শর্ত সিম্পল হারমোনিক মোশনের। এইবার আমাকে বিভিন্ন জায়গা থেকে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে সেটা সিম্পল হারমোনিক মোশন কিনা, আমাকে টেস্ট করতে হবে। অনেক এক্সপ্রেশন তোমাকে দিয়ে দেবে, দিয়ে বলবে যে সেগুলো সিম্পল হারমোনিক মোশন টেস্ট করো। তাতে তোমাকে আলটিমেটলি কিন্তু এই জায়গায় আসতে হবে, ত্বরণ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইন্টু সরণ, বাট একটা মাইনাস সাইন থাকবে অবশ্যই। আচ্ছা, তাহলে এখানে আরও একটা জিনিস খুব পরিষ্কার, যে বেগের সঙ্গে আমি সরণের সম্পর্কটা পেয়েছিলাম, যে বেগ যখন ম্যাক্সিমাম সরণ তখন মিনিমাম, আর সরণ যখন ম্যাক্সিমাম তখন বেগ তখন মিনিমাম, এটা আমি পেয়েছিলাম। আর সরণ যখন মিনিমাম তখন বেগ আবার ম্যাক্সিমাম। কিন্তু ত্বরণের সঙ্গে বেগের সম্পর্কটা, এই সরণের সম্পর্কটা এবার একটু দেখে নিই। দেখো, যেহেতু সরণ এবং ত্বরণ দুজনাই দেখতে পাচ্ছি যে সাইন ফাংশন, ঠিক আছে, এবং তাদেরকে একটা ইকুয়েশন দিয়ে এভাবে লিখতে পাচ্ছি আমি, তার মানে এটা খুব পরিষ্কার যে সরণ যদি শূন্য হয়ে যায়, অর্থাৎ ওয়াই যদি শূন্য হয়ে যায়, তাহলে কিন্তু এফও শূন্য হয়ে ত্বরণও শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা শূন্য হলে এটাও শূন্য হবে। অর্থাৎ যখন তোমার ত্বরণটা ম্যাক্সিমাম, তখন কিন্তু সরণও ম্যাক্সিমাম, অর্থাৎ প্রান্তবিন্দুতে সরণ ম্যাক্সিমাম, তাহলে ত্বরণও কিন্তু প্রান্তবিন্দুতেই ম্যাক্সিমাম। সাম্য অবস্থাতে এসে কিন্তু ত্বরণটা, সরণ যেমন শূন্য ত্বরণও তেমনি কিন্তু শূন্য। তাহলে দেখো ত্বরণটাও কিন্তু পরিবর্তিত হতে হতে আসছে। আমি দেখতে পেয়েছি ত্বরণটাও কিন্তু টি এর ফাংশন আছে, সাইনের ইকুয়েশন, তাহলে ত্বরণও কিন্তু পরিবর্তিত হতে হতে আসছে। তাহলে সিম্পল হারমোনিক মোশনে কিন্তু সমবেগও নয়, সমত্বরণও কিন্তু নয়। ঠিক আছে, ত্বরণটাও কিন্তু তাহলে বদলাচ্ছে, অসমত্বরণ। ঠিক আছে, বদলাতে বদলাতে আসছে। তোমরা পড়েছিলে অসমত্বরণের কথা, তোমরা ক্লাস 9-এ পড়েছো। তো এখানেও ঠিক আমি তোমাদেরকে তখন আমি উদাহরণটা দিতাম, এই উদাহরণটা। ঠিক আছে, অসমত্বরণ অর্থাৎ সে কিন্তু কমতে কমতে আসছে, সাম্য অবস্থাতে এসে কিন্তু তার সরণটাও কিন্তু শূন্য, ত্বরণটাও কিন্তু শূন্য হয়ে যাবে। ঠিক আছে, কারণ তখন কিন্তু সাম্য অবস্থায় কিন্তু কোনো রেস্টোরিং ফোর্স নাই। ভালো করে ভেবে দেখো, তখন কিন্তু আর কেউ তাকে আর এখানে নিয়ে আসছে না, তাই ফোর্স জিরো, ত্বরণও জিরো। আবার যেই সাম্য অবস্থা থেকে একটু ডিস্টার্ব হলো, এদিকে গেলো, গতিজাড্যের জন্য চলে আসবে নিজে নিজেই, যেই আসবে তখন কিন্তু আবার ওই ত্বরণটা কিন্তু পিছন দিকে ওকে টানবে। ঠিক আছে, আবার ত্বরণ শুরু হয়ে যাবে। এবং যত ওখান থেকে তুমি যত সাম্য অবস্থাকে ওকে ডিস্টার্ব করবে, যত তুমি সাইডের দিকে সরিয়ে নিয়ে যাবে, তত কিন্তু রেস্টোরিং ফোর্সের মান বাড়বে, অর্থাৎ ত্বরণের মান বাড়বে। ফোর্সের মান বাড়লে ত্বরণের মান বাড়বে। সো পুরো জিনিসটা কিন্তু মানে একটু ভালো করে ভাববে। আমি ভিডিওটা দেখার পর তোমরা বইটা ভালো করে পড়বে এবং পুরো জিনিসটা কিন্তু জলের মতো ক্লিয়ার করে নেবে, তা নাহলে কিন্তু খটোমটো লেগে যাবে কিন্তু একটু। বেশ, তাহলে আমি এগুলো বলা হয়ে গেল। আর কি বলবো? আর বলতে পারি হচ্ছে যে কৌণিক বেগ যে ওমেগাটাকে বলছি আমি, সেই কৌণিক বেগটা অ্যাকচুয়ালি কি, আমি একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি যে 2π এর সঙ্গে ওমেগার সঙ্গে টি আর ওমেগার সম্পর্ক দেখিয়েছি। টি ইকুয়াল টু 2π বাই ওমেগা ইকুয়াল টু 1/n। তোমরা জানো যে n হচ্ছে কম্পাঙ্ক, টি এর সঙ্গে একটা অনন্যকের সম্পর্ক, টি ইকুয়াল টু 1/n, ছোটোবেলায় তোমরা দেখেছো। এখানে আমরা এই কৌণিক বেগটাকে আমরা একটা নতুন নাম দেবো, সেটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে,
কৌণিক বেগকে আমরা দেবো কৌণিক কম্পাঙ্ক। আর এটা হচ্ছে এনটাকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি বা রৈখিক কম্পাঙ্ক, ঠিক আছে। তাহলে ওমেগার সঙ্গে এনের একটা সম্পর্ক আমি এখান থেকে পাচ্ছি যে ওমেগা হলো 2πn। তুমি ওমেগাকে কৌণিক বেগও বলতে পারো, কৌণিক কম্পাঙ্ক বলতে পারো। অ্যাকচুয়ালি আমি কৌণিক কম্পাঙ্ক এই সেন্সেই বলছি। বেগটা কার ক্ষেত্রে প্রযোজ্য? বেগটা হচ্ছে ওই যে বৃত্তাকার পথে যে কণাটা ঘুরছে তার ক্ষেত্রে ওমেগা একটা কৌণিক বেগ। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই ওমেগা কিন্তু এই এনের অর্থাৎ যে পাদবিন্দুর যে গতি, যেটা সিম্পল হারমোনিক মোশন, পাদবিন্দুর যে গতি তার মধ্যেও ওমেগা ঢুকে যাচ্ছে। তখন কিন্তু আমি ওমেগাকে আর বেগ বলবো না, তখন আমি ওই ওমেগাটাকে এই কৌণিক কম্পাঙ্ক বলবো, ঠিক আছে। এনকে বলবো রৈখিক কম্পাঙ্ক। বেশ, ভিডিওটা একটু বড়োর দিকে চলে যাচ্ছে, তোমরা ফলো করবে আশা করি। আর 10 মিনিটের মধ্যে চেষ্টা করছি শেষ করার। তো এখানে আরেকটা আমি ইকুয়েশন আমি এঁকেছি, স্প্রিংয়ের আমি এক্সাম্পল দিয়েছি। সেখানে দেখো তোমরা জানো যে এরকম স্প্রিং আছে যেটাকে আমি যদি নিচের দিকে টেনে আমি ছেড়ে দিলাম, যখনই এক্স দূরত্ব অব্দি বাড়িয়ে দিলাম, টেনে বৃদ্ধি করলাম, এক্স পরিমাণ বৃদ্ধি করলাম আমি, ঠিক আছে, টেনে এক্স পরিমাণ বৃদ্ধি করলাম দৈর্ঘ্যটাকে, সঙ্গে সঙ্গে উপরের দিকে একটা এফ বল কাজ করবে। আমরা খুব ভালো করেই জানি, এটা আমরা ক্লাস 9-এ শিখেছি যে এই এফ ইকুয়াল টু মাইনাস এক্স। দেখো এটা হুকের সূত্রে আমরা পড়েছিলাম যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক। এখানে এফটা অনেকটা পীড়নের মতো, ঠিক আছে। কিন্তু যেহেতু এক্সের দিক এদিকে, তাহলে এটা মাইনাস থাকবে অবশ্যই। তাহলে এক্স আর এটা সমানুপাতিক, ঠিক আছে, কিন্তু মাইনাস কে এক্স। এক্স ইকাল টু তাহলে এম এ, একটু মাইনাস এম এ, মানে এ হচ্ছে ত্বরণ ধরে নিচ্ছি আমি, আবার ত্বরণটাকে এতে চলে এলাম, ঠিক আছে। ওই যেহেতু আমার ওইটা হয়ে গেছে আগের পার্টটা, তো আমি এটাকে ত্বরণ ধরছি। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে বাই এম ইন্টু এক্স। আচ্ছা, এটাকে যদি আমি এই সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন, ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন এসএইচএম এর যে ইকুয়েশন সিম্পল যে এফ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, এর সঙ্গে যদি তুলনা করি তাহলে আমি কী পাচ্ছি? ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম, ঠিক আছে, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ কে বাই এম। অর্থাৎ তাহলে এর যে অ্যাঙ্গুলার যে ফ্রিকোয়েন্সি বা কৌণিক যে কম্পাঙ্ক, সেটা কিন্তু হচ্ছে রুট ওভার অফ কে বাই এম দিয়ে প্রকাশ করতে পারি আমি এটাকে। আবার দেখো এখান থেকে কে বাই এম সমান এ বাই এক্স লিখতে পারি। এক্সটাকে যদি নিচের দিকে নিয়ে চলে আসে, আমি মানটাকে যদি বাদ দিয়ে দিই, এই মাইনাসটাকে যদি বাদ দিয়ে ধরি, তাহলে ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম ইকুয়াল টু রুট ওভার অফ এ বাই এক্স। অর্থাৎ ওমেগা সমান কৌণিক কম্পাঙ্ক সমান ত্বরণ বাই সরণ, ঠিক আছে। তাহলে ওমেগা কৌণিক কম্পাঙ্ক, কৌণিক বেগ আমি বলবো না, কৌণিক বেগ বৃত্তাকার গতির ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে কৌণিক সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কৌণিক কম্পাঙ্ক দ্যাট ইজ ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ ত্বরণ বাই সরণ, ঠিক আছে, পাচ্ছি সম্পর্ক। আচ্ছা, তাহলে ওমেগা ইকুয়াল 2πn, এন হলে 1/2π ত্বরণ বাই সরণ। টি যদি পর্যায়কাল যদি ধরি, পর্যায়কাল, ঠিক আছে, তাহলে ক্যাপিটাল টি করে 2π রুট ওভার অফ সরণ বাই ত্বরণ, ঠিক আছে, ঘুরিয়ে দিলাম 1/n, তাহলে সরণ বাই ত্বরণ। অর্থাৎ আমি দেখো এখান থেকে পর্যায়কাল একটা সম্পর্ক পাচ্ছি ত্বরণ সরণের সঙ্গে। আচ্ছা, বেশ ভালো কথা, এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। তোমাদের বেগের সঙ্গে যে সরণের যে গ্রাফিক্যালি যে রিপ্রেজেন্টেশন বা গ্রাফিক্যালি যেভাবে প্রকাশ করব আমি, সেটা আমি একটু দেখানোর চেষ্টা করেছি। যদিও ছবিটা আমার একদমই ভালো হয়নি, পেন দিয়ে আঁকাটা আমার উচিত হয়নি, আমার সময় ছিল না, তাই পেন্সিল দিয়ে আঁকলেই ভালো হতো। তো বুঝতেই পারছো যে এখানে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি সিম্পল, অর্থাৎ যেহেতু সরণটা যেহেতু সাইন ফাংশন, তাই সরণের গ্রাফ হচ্ছে এইটা। বুঝতেই পারছো যে সরণের গ্রাফ, এই যে সরণ আমি লিখে দিয়েছি, এই যে এই করে বাড়ছে কমছে বাড়ছে কমছে, সিম্পল সাইনের মতো। অর্থাৎ T/4 টাইমে গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে, T/2তে গিয়ে 0 হচ্ছে, আবার 3T/4 গিয়ে ম্যাক্সিমাম মাইনাসের দিকে আবার গিয়ে 0 হচ্ছে, টিতে একটা পর্যায়ে কমপ্লিট হলো। আর যদি বেগেরটা ধরি, বেগেরটা তাহলে কিন্তু হচ্ছে যে এ ওমেগা কস ওমেগা টি, ঠিক আছে। অর্থাৎ দেখো এ কিন্তু কী হবে না, ম্যাক্সিমাম থেকে শুরু হবে। কিন্তু এখানে মাথায় রাখা দরকার যে এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা, সরণের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ওয়াই, কিন্তু বেগের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এ ওমেগা। কারণ কসটা যদি 1 হয়ে যায় তাহলে এটা এ ওমেগা হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে বেগের বিস্তারটা কিন্তু বেশি হবে এর থেকে। ছবিটা আঁকার সময় এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, আমি তোমাদের বইয়ের ছবিটা আমি একটু বার করার চেষ্টা করছি, এক মিনিট পজ করছি আমি ভিডিও। বই থেকে ছবিটা দিলে ভালো, ছবিটা খুব ঘিচিমিচি হয়েছে, ভালো লাগছে না দেখে। এই যে, তা বুঝতে পারছো যে এই নীল দাগটা হচ্ছে তোমাদের সরণের এক্সপ্রেশন। ও আচ্ছা, এখানে একটা ভুল করেছে, মানে অন্যরকম করেছে, এটা হচ্ছে ওয়াই ফাংশন ধরে নিয়েছে, ঠিক আছে। এটা এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি ধরেছে, ওই জন্য ওরা কোসাইন ফাংশন, সরণটাকে কোসাইন ফাংশন ধরেছে, ত্বরণটাকে। আচ্ছা, ছেড়ে দাও, বাদ দাও, এটাকে তাহলে গুলিয়ে যাবে আবার।
তোমরা যেরকম যে ধরবে, আমি সরণটাকে আমি সাইন ফাংশন ধরেছি। আচ্ছা, কোসাইন ফাংশন ধরেছি। আমার বলার কাজ এটাই যে বিস্তারটা কিন্তু, বেগের বিস্তারটা কিন্তু আলাদা। হ্যাঁ, এটা কিন্তু সমান করে দিও না, তাহলে ভুল হয়ে যাবে কিন্তু। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ত্বরণের সঙ্গে আমার যে সম্পর্ক, ত্বরণের সঙ্গে সরণের যে গ্রাফ, সেক্ষেত্রেও দেখো দুটোই সাইন ফাংশন, ঠিক আছে। এটা এক্স ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি সরণের ফাংশন, কিন্তু যে ত্বরণের যে ফাংশনটা ছিল সেটা হচ্ছে যে এফ ইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রেও কিন্তু দেখো সরণের বিস্তার হচ্ছে এ, আর এর বিস্তার হচ্ছে এ ওমেগা স্কোয়ার। তাহলে বিস্তার দুটো কিন্তু আলাদা এর ক্ষেত্রেও, ঠিক আছে। এটা কিন্তু বেশি, ঠিক আছে, ত্বরণের বিস্তারটা। কিন্তু এটা মাইনাস সাইন আছে, তার মানে খুব পরিষ্কার যে গ্রাফিক্যালি যখন আমি দেখাবো তখন দেখো সরণ যখন পজিটিভ দিকে ম্যাক্সিমাম, ত্বরণ কিন্তু তখন নেগেটিভ দিকে ম্যাক্সিমাম, ঠিক আছে। এটা কিন্তু ওভারল্যাপ করে যাবে না কিন্তু, ত্বরণটা এদিকে ম্যাক্সিমাম হবে না কিন্তু, ঠিক আছে। অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরোতে দুজনাই জিরো, কিন্তু টি/4 টাইমে সরণটা ম্যাক্সিমাম হচ্ছে পজিটিভ দিকে, ত্বরণটা কিন্তু তখন ম্যাক্সিমাম হচ্ছে নেগেটিভ দিকে, ঠিক আছে। আবার কিন্তু ঘুরবে টি/2 টাইমে, কিন্তু দুজনাই জিরো হচ্ছে যেহেতু দুজনাই সাইন ফাংশন। তারপরে কিন্তু 3t/4 টাইমে কিন্তু ত্বরণ হচ্ছে পজিটিভ সাইডে ম্যাক্সিমাম, আর সরণ হচ্ছে কিন্তু নেগেটিভ সাইডে ম্যাক্সিমাম, ঠিক আছে। এবং বুঝতেই পারছো যে এর বিস্তার হচ্ছে, সরণের বিস্তার হচ্ছে এ, আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ার এ, মানে আরও বেশি বিস্তার কিন্তু, ঠিক আছে। এটা বোঝানোর জন্যই করা। আচ্ছা, এবার একটা ছক তোমাদেরকে আমি দিয়েছি। সরণের ক্ষেত্রে দেখো টাইম যখন জিরো তখন সরণ জিরো, টি/4 টাইমে এ অর্থাৎ ম্যাক্সিমাম, টি/2তে গিয়ে আবার জিরো, টি/4 গিয়ে মাইনাসের দিকে ম্যাক্সিমাম, টিতে গিয়ে আবার জিরো। বেগের ক্ষেত্রে কী হবে, এ যখন জিরো তখন এ পজিটিভ দিকে ম্যাক্সিমাম, তাহলে প্লাস ওমেগা এ। টি/4 টাইমে এ ম্যাক্সিমাম, সরণ ম্যাক্সিমাম, বেগ কিন্তু জিরো। টি/2 টাইমে সরণ জিরো, বেগ নেগেটিভ দিকে ম্যাক্সিমাম। আচ্ছা, টি/4 টাইমে সরণ ম্যাক্সিমাম, মাইনাসের দিকে, এ কিন্তু আবার জিরো। আবার এ জিরো যখন, তখন এ ম্যাক্সিমাম। আচ্ছা, ত্বরণের ক্ষেত্রে কী হবে, সরণ জিরো, ত্বরণও জিরো। সরণ ম্যাক্সিমাম পজিটিভ দিকে এ, ত্বরণ কিন্তু নেগেটিভ দিকে ম্যাক্সিমাম ওমেগা স্কোয়ারে, ঠিক আছে। আচ্ছা, তারপর আবার দুজনে একসঙ্গে জিরো, সরণ আর ত্বরণ দুজনাই জিরো টি/2তে গিয়ে, আবার 3t/4 গিয়ে মাইনাসের দিকে ম্যাক্সিমাম সরণ, এ তখন প্লাসের দিকে ম্যাক্সিমাম ত্বরণ, তখন আবার গিয়ে দুজনে আবার একসাথে জিরো হয়ে যাচ্ছে। বেশ, তাহলে এটা হলো। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে স্থিতিশক্তি আর গতিশক্তি। খুব তাড়াতাড়ি বলে দেবো, বেশি কথা বলবো না, কারণ অলরেডি আমি বেগের এক্সপ্রেশন পেয়ে গেছি। বেগের এক্সপ্রেশন যেহেতু আমি পেয়ে গেছি, আমি এই যে ওমেগা লিখলাম কেন, এটা ভি সমান বেগ সমান আমি পেয়ে গেছি যে প্লাস মাইনাস ওমেগা এ √1 - y² / a²। এটাকে আর একটু চেঞ্জ করে লিখতে পারি, সেটাকে এটাকে লসাগু করে বাইরে বার করে নিয়ে এসে কেটে দিতে পারি, তাহলে ওমেগা প্লাস মাইনাস ওমেগা √a² + b² - y²। তাহলে গতিশক্তি ইকে হাফ mv², ভি এর মান বসিয়ে দিই, তাহলে হাফ m ওমেগা² a² - y², ঠিক আছে। তাহলে গতিশক্তি তো বেগের সঙ্গে বেগ যখন ম্যাক্সিমাম হবে, গতিশক্তিও তখন ম্যাক্সিমাম হবে। তাহলে বেগ আমরা জানি যে সাম্য অবস্থায় গিয়ে বেগ তোমার ম্যাক্সিমাম হচ্ছে, গতিশক্তিও সাম্য অবস্থায় ম্যাক্সিমাম, প্রান্তবিন্দুতে গিয়ে বেগ জিরো, গতিশক্তিও জিরো। আচ্ছা, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে স্থিতিশক্তি। তাহলে গতিশক্তির একটা এক্সপ্রেশন আমি পেয়ে গেলাম, এই যে, ঠিক আছে, এই এক্সপ্রেশনটা মনে রাখছি। স্থিতিশক্তির এক্সপ্রেশন কী পাবো, স্থিতিশক্তি পেতে গেলে সবার আগে আমাকে বলটা বার করতে হবে, অর্থাৎ রেস্টোরিং ফোর্সের মানটাকে বার করতে হবে। রেস্টোরিং ফোর্স কি না, ত্বরণের ওপর নির্ভরশীল, কিন্তু ত্বরণ তো পরিবর্তনশীল, তাহলে ফোর্সও পরিবর্তনশীল, ফোর্সটা কনস্ট্যান্ট নয়। আচ্ছা, ফোর্স যদি কনস্ট্যান্ট না হয় তাহলে আমাকে এখানে যদি আমি বল ইন্টু সরণ করে যদি স্থিতিশক্তি বার করতে চাই বা কার্য বা স্থিতিশক্তি বার করতে চাই, তাহলে কিন্তু এই ফোর্সটাকে নিলে হবে না, অর্থাৎ আমাকে একটা অ্যাভারেজ ফোর্স নিতে হবে। কারণ ফোর্সের মানটা আমি দেখতেই পাচ্ছি যে সরণের সঙ্গে পরিবর্তিত হচ্ছে, সরণ যত বাড়ছে ফোর্স তত বাড়ছে, ত্বরণ তত বাড়ছে, ফোর্স তত বাড়ছে। তাহলে সরণ 0 থেকে x অবধি বাড়লো, ত্বরণও তাহলে ত্বরণ বা ফোর্সটাও তাহলে 0 থেকে একটা ভ্যালু অবধি বাড়বে। তাহলে আমি কোন ফোর্সটাকে নেব, তাহলে আমাকে তখন অ্যাভারেজ নিতে হবে, অর্থাৎ ফোর্স হচ্ছে তাহলে আমার কত, ত্বরণ হচ্ছে ওমেগা²y, তো ওটার সঙ্গে m দিয়ে গুণ করে দিলে আমি বল পেয়ে গেলাম, প্রত্যানায়ক বল। তাহলে প্রত্যানায়ক বল m/² প্লাস 0, 0 থেকে ম্যাক্সিমাম অবধি পেয়েছি, +/2 করছি, অর্থাৎ গড় অ্যাভারেজ নিচ্ছি। ইন্টিগ্রেশন করলেও এটাই আসে, ঠিক আছে, /2 আসবে। সো /2 ফ্যাক্টরটা এই কারণে এসছে কিন্তু। তাহলে হাফ m/² তাহলে স্থিতিশক্তি কী হবে, ওর সঙ্গে সরণটা দিয়ে এক্স সরণ, এই এক্স বলছি ওয়াই সরণ,
আমি এখানে এক্স ধরেছি, সরণটাকে এক্স বলছি, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াই, ঠিক আছে। আচ্ছা ওয়াই, তাহলে ওয়াই সরণ দিয়ে গুণ করে দিলাম, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার যদি দুটোকে যোগ করি তাহলে, আর স্থিতিশক্তির ক্ষেত্রে এবার বলে নিই, স্থিতিশক্তি দেখো সরণের সঙ্গে সম্পর্কযুক্ত এখানে, তাহলে বুঝতেই পারছি যে সরণ যখন ম্যাক্সিমাম তখন স্থিতিশক্তি ম্যাক্সিমাম, ওয়াই যখন ম্যাক্সিমাম তখন স্থিতিশক্তি ম্যাক্সিমাম, ওয়াই যখন শূন্য তখন স্থিতিশক্তি শূন্য। তাহলে এটা পরিষ্কার যে প্রান্তবিন্দুতে দেখতে পেলাম যে গতিশক্তি ম্যাক্সিমাম, এই সাম্য অবস্থায় গতিশক্তি ম্যাক্সিমাম, কিন্তু সাম্য অবস্থায় স্থিতিশক্তি শূন্য মিনিমাম। প্রান্তবিন্দুতে গিয়ে গতিশক্তি মিনিমাম শূন্য, কিন্তু স্থিতিশক্তি কিন্তু ম্যাক্সিমাম সেখানে, অর্থাৎ যেখানে গতিশক্তি ম্যাক্সিমাম সেখানে স্থিতিশক্তি মিনিমাম, যেখানে স্থিতিশক্তি ম্যাক্সিমাম সেখানে গতিশক্তি মিনিমাম। আচ্ছা, তা যদি যোগ করি, টোটাল এনার্জি যদি বার করি, তাহলে ইপি প্লাস ইকে যোগ করে দিলে দেখতে পাবে যে তুমি এই ওয়াই টার্মগুলো কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে। পরে থাকছে শুধু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, অর্থাৎ সবগুলোই কিন্তু ধ্রুবক রাশি, কারণ ওয়াইটা চলরাশি আমি জানি, ওয়াই আর টি কেউ নাই কিন্তু এখানে, হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানেও কিন্তু টোটাল এনার্জি কিন্তু ধ্রুবক থাকছে, তোমরা যেটা এতক্ষণ পড়তে তোমরা ছোটোবেলায়, যে টোটাল এনার্জি ধ্রুবক। আচ্ছা, তাহলে আমি কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি গতিশক্তি গ্রাফটা টেনেছি, সেখানে দেখো সরণটা এখানে শূন্য, ঠিক আছে। তাহলে সরণ শূন্য, আমি এই যে ছবিটা এঁকেছি, এই ছবিটা হচ্ছে তোমার বুঝতেই পারছো যে গতিশক্তির গ্রাফ, যে সরণ যেখানে শূন্য সেখানে গতিশক্তিটা দেখো ম্যাক্সিমাম, আর সরণটা যেখানে ম্যাক্সিমাম অর্থাৎ মাইনাস এ আর প্লাস এ, এখানে এখানে কিন্তু গতিশক্তিটা হচ্ছে মিনিমাম। আর স্থিতিশক্তির গ্রাফটা কি না, এই ইউ এর মতো, ঠিক আছে। এই অবতলটা হচ্ছে তাহলে গতিশক্তির, আর এই উত্তলটা হচ্ছে গতিশক্তির, অবতলটা হচ্ছে তাহলে স্থিতিশক্তির, এই কাটা 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 কাটা, এই উত্তল গ্রাফটা হচ্ছে, এই অবতল গ্রাফটা হচ্ছে স্থিতিশক্তির। তার ক্ষেত্রে কি না, সরণ যখন শূন্য তখন ও কিন্তু শূন্য, আবার সরণ যখন মাইনাস এ ম্যাক্সিমাম তখন ও কিন্তু ম্যাক্সিমাম, এখানে এদিকেও তাই ম্যাক্সিমাম। অ্যাভারেজ এনার্জি E/2 দুটোর যোগফল, ঠিক আছে। আচ্ছা, এবার বলতে পারে যে কোন বিন্দুতে যে দুটো বিন্দুতে ছেদ করছে ওরা, এই যে বিন্দু দুটো, অর্থাৎ যেখানে কিনা স্থিতিশক্তি গতিশক্তির মান সমান, এই বিন্দু দুটো তাহলে সাম্য অবস্থা থেকে কত দূরে হবে। আমি এখানে দিয়েছি a/√2, এখানে আমিও দিয়েছি a/√2 প্লাস, এদিকে মাইনাস এদিকে প্লাস, a/√2 কী করে পেলাম, দুটোকে সমান করে দিই, গতিশক্তি আর স্থিতিশক্তিকে সমান করে দিই, ওখান থেকে ওয়াইয়ের মান বার করি, ঠিক আছে। কেটে কেটে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a²/2, তাহলে ওয়াই ইকুয়াল টু a/2√2 পেয়ে গেলাম। বেশ, নেক্সট হচ্ছে আমার সরল দোলক, আমি এঁকেছি এখানে সরল দোলক, আরেকটু পড়াবো, আরেকটু পড়িয়ে আজকে শেষ করে দিই 1 ঘন্টার মধ্যে, তাহলে আমি ক্লাসটা আমার হয়ে যাবে। বেশ, এটা না করালে এটা বাকি থেকে যাবে এটা, ঠিক আছে। এটুকুর জন্য আবার একদিন রাখবো না, পরের দিন প্রবলেম ধরবো। আচ্ছা, কি বলছে না, আমি একটা সুতোর মাধ্যমে একটা পিণ্ডকে ঝুলিয়ে দিয়েছি, এটা সাম্য অবস্থান, তার পিণ্ড থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে এসেছি, এম ভরের একটা পিণ্ড আছে যাকে দূরে সরিয়ে নিয়ে এসেছি, তাহলে আমি জানি যে দুলতে শুরু করবে। অবশ্যই আমাকে এই সরণটা কিন্তু 4 ডিগ্রি কম করতে হবে, ঠিক আছে। থিটা মাস্ট বি লেস দ্যান 4 ডিগ্রি, এটা তোমাদের প্র্যাকটিক্যালে কিন্তু আছে। আচ্ছা, তাহলে এই যখন একে সরিয়ে নিয়ে আসবে এখানে, তাহলে কী হবে না, একটা বল ওকে এই দিকে টানবে, ও এর দিকে, অর্থাৎ সাম্য অবস্থান মুখে। আচ্ছা, এবার আমি এল দৈর্ঘ্যের সুতো নিয়েছি, দেখো এখানে অ্যাকচুয়ালি এলটাকে আমরা কার্যকরী দৈর্ঘ্য বলি, কারণ এখানে একটা সুতোর দৈর্ঘ্য থাকে, আর বলের কেন্দ্র থেকে অ্যাকচুয়ালি দূরত্বটাকে ধরা হয়, তাহলে বলের ব্যাসার্ধটাকে অ্যাড করতে হয় সুতোর সঙ্গে, কারণ সুতোর যে সুতো বাঁধার জায়গাটা কিন্তু এই মাথার উপরে থাকে আংটাটা, তাহলে এখান থেকে সুতো প্লাস এই বলের যে ব্যাসার্ধ সেটাকে যোগ করতে হয়। তো আমি দুটোকে ধরেই আমি এল ধরেছি, ঠিক আছে, ওটা কার্যকরী দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে এম ভর, তাহলে এম জি নিচের দিকে কাজ করবে একদম, ঠিক আছে, ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর কাজ করবে। আচ্ছা, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে বুঝতেই পারছি যে এই দিক বরাবর অর্থাৎ সুতোর দৈর্ঘ্য বরাবর যে এটা থাকবে সেটা হচ্ছে এম জি কস থিটা। আচ্ছা, তার আবার লম্ব দিকে এই দিকে স্পর্শক বরাবর, অর্থাৎ যে ট্র্যাকে এটা চলাচল করছে তার যে স্পর্শক বরাবর, সেটা কী হবে, এম জি সাইন থিটা, ঠিক আছে। এই এম জি সাইন থিটাটাই তাহলে হচ্ছে রেস্টোরিং ফোর্স, যে ওকে আবার সাম্য অবস্থান অর্থাৎ ও এর কাছে নিয়ে আসবে, এটা হচ্ছে রেস্টোরিং ফোর্স, ঠিক আছে। ওকে আবার সামনে সাম্য অবস্থার দিকে নিয়ে আসছে, তাহলে আমি এখানে লিখছি এফ ইকুয়াল টু মাইনাস এম জি সাইন থিটা। কেন মাইনাস লিখলাম না, ওকে নিয়ে আসছে তার সাম্য অবস্থার দিকে, ঠিক আছে, সেই জন্য আমি ওকে মাইনাস এম জি সাইন থিটা লিখেছি, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এম এ,
এফ সমান এম এ লিখলাম, এ ত্বরণ, এম ইন্টু এ, আচ্ছা ইকুয়াল টু মানে সাইন থিটা সমান, দেখো এখান থেকে যদি আমি এটার উপর লম্বটা নিই তাহলে এটা এক্স হয়, এটা যদি এল হয় তাহলে এটা থিটা হলে সাইন থিটা হচ্ছে তাহলে লম্ব বাই তাহলে এক্স বাই এল, তাহলে এক্স বাই এল হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন থিটার মান বসিয়ে দিলাম, তাহলে মাইনাস এম জি এক্স বাই এল, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এম এম কেটে গেল মাইনাস জি এক্স বাই এল। তাহলে আবার দেখো সম্পর্ক পেয়ে গেলাম, ত্বরণ এ আর সরণ হচ্ছে এক্স, পরস্পর সমানুপাতিক, ঠিক আছে, এবং তাদের দিক হবে পরস্পরের বিপরীত। অর্থাৎ এটা পরিষ্কার যে ত্বরণ এবং সরণ সমানুপাতিক এবং তাদের দিক পরস্পরের বিপরীত, ঠিক আছে, সেটা কিন্তু আমি এখান থেকে তাহলে পেয়ে যাচ্ছি। কারণ সরণের দিক তো এই ওতে তো সরণ জিরো, ও থেকে আমি যত এদিকে সরাবো এক্সের দিক তো এদিকে, এক্স তত হবে, ঠিক, তাহলে এক্সের দিক এদিকে হলে ত্বরণের দিক এদিকে হচ্ছে, অর্থাৎ এক্সের দিকটা বাইরের দিকে, ত্বরণের দিক তখন ভেতরের দিকে, পরস্পর বিপরীত দিকে এবং পরস্পর সমানুপাতিক। অর্থাৎ সরল দোলক বা সিম্পল পেন্ডুলাম, এই পেন্ডুলাম কিন্তু সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ সেটা একটা সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, আবার যদি আমি তুলনা করি তাহলে এই সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশান এফ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ, বা এটাকে ত্বরণ সমান হয়, তাহলে সেই ইকুয়েশান থেকে তুলনা করলে কৌণিক কম্পাঙ্কের মানটা আমি পেয়ে যাই, সেটা হচ্ছে দেখো জি বাই এল, ঠিক আছে, এই যে জি বাই এল, এই জি বাই এলটা তাহলে হচ্ছে ওমেগা গেল রুট ওভার অফ জি বাই এল, কারণ এটা স্কোয়ার আছে যেহেতু ওমেগা স্কোয়ার, ত্বরণের সঙ্গে সরণ সম্বন্ধে ওমেগা স্কোয়ারের যে কনস্ট্যান্টটা, তাহলে কৌণিক কম্পাঙ্ক রুট ওভার জি বাই এল, কৌণিক কম্পাঙ্ক পেয়ে গেলাম মানে আমি পর্যায়কাল পেয়ে যাবো, পর্যায়কাল কি তাহলে 2 পাই ইন্টু রুট ওভার অফ জি বাই এল, ঠিক আছে, 2 পাই রুট ওভার জি বাই এল। তাহলে জি হচ্ছে কি এখানে, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এল হচ্ছে কি, এল হচ্ছে দোলকের কার্যকরী দৈর্ঘ্য, ঠিক আছে, সুতোর কার্যকরী দৈর্ঘ্য। আচ্ছা, টি হচ্ছে পর্যায়কাল আর 2 পাই এটা ফ্যাক্টর থাকছে, তাহলে তাহলে জি অভিকর্ষ ত্বরণ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। তাহলে দেখো জি এর একটা এক্সপ্রেশন পাচ্ছি, অর্থাৎ এটা খুব পরিষ্কার যে আমি কোনো স্থানে একটা যদি আমাকে সিম্পল পেন্ডুলাম দিয়ে দেওয়া হয়, আমি কিন্তু ওই স্থানে জি এর মান বের করে দিতে পারবো। তোমাদেরকে পরীক্ষার ল্যাবে যখন দেবো একটা সিম্পল পেন্ডুলাম, তোমরা যদি টাইম পিরিয়ডটাকে একটা স্টপ ওয়াচ দিয়ে মেপে নিতে পারো, এই দুলি দিলে দোলকটাকে, তার টাইম পিরিয়ডটা যদি স্টপ ওয়াচ দিয়ে মেপে নাও, তাহলে তুমি ওই জায়গাকার অভিকর্ষ ত্বরণ বার করতে দিলে পেরে যাবে নিশ্চয়ই। সুতোর দৈর্ঘ্য তুমি জানো, স্কেল দিয়ে মেপে নেবে, তাহলে বের করে দিতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে, বেশ। আচ্ছা, তাহলে জি ইকুয়াল টু হচ্ছে ভ্যারিজেস 1/t স্কোয়ার, অর্থাৎ ত্বরণ যত বাড়বে পর্যায়কাল কিন্তু তত কমছে, বর্গাকারে কমছে। এবার মহাকর্ষের জ্ঞান থেকে চলে আসি। মহাকর্ষে তোমরা পড়েছো যে ভূপৃষ্ঠ থেকে যদি এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ যদি জি ড্যাস্ট হয়, তাহলে জি বাই জি ড্যাস্ট ইকুয়াল টু আর প্লাস এইচ এর হোল স্কোয়ার বাই আর স্কোয়ার, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক বর্গের সাথে, ঠিক আছে, যত দূরত্ব বাড়ে অভিকর্ষ ত্বরণ তত কমে। আচ্ছা, তাহলে এইটাকে এবার এখানে এর সঙ্গে লাগাই, দেখি কী হয়, দেখি। তাহলে রুট ওভার অফ জি বাই জি ড্যাশ ইকুয়াল টু আর প্লাস এইচ বাই আর, অর্থাৎ স্কোয়ারটাকে তুলে দিলাম, 1 প্লাস এইচ বাই আর। তাহলে টি ইকুয়াল টু হচ্ছে আবার 2 পাই রুট ওভার এল বাই জি, আর টি ড্যাশ হচ্ছে যদি ওই জি যেখানে জি ড্যাশ যেখানে অভিকর্ষ ত্বরণ সেখানে তো যদি পর্যায়কাল যদি টি ড্যাশ আসে, তাহলে 2 পাই রুট ওভার অফ এল বাই জি ড্যাশ, ঠিক আছে, যেখানে অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ, পর্যায়কাল বদলে যাবে, খুব স্বাভাবিক। তাহলে টি বাই টি ড্যাশ ইকুয়াল রুট ওভার অফ জি ড্যাশ বাই জি, তাহলে এটাকে যদি এর সঙ্গে বসিয়ে দিই এখানে, তাহলে টি ড্যাশ বাই টি ইকুয়াল টু 1 প্লাস এটা, তাহলে এইচ ইকুয়াল টু আর ইন্টু টি ড্যাশ বাই টি মাইনাস এল। অর্থাৎ এটা খুব পরিষ্কার যে আমি ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতায়, পাহাড়ে তুমি গেলে, পাহাড়ে বেড়াতে গেলে, ওখানে গিয়ে একটা সিম্পল পেন্ডুলাম দিয়ে তুমি দোলকের দোলনকাল মাপলে, আর তোমার বাড়িতে তুমি দোলনের দোলনকাল বা সমুদ্রপৃষ্ঠে দোলনকাল মাপলে, একটা টি বেরোলো, একটা টি ড্যাশ বেরোলো, পাহাড়ে গিয়ে টি ড্যাশ বেরোলো, তাহলে তুমি ওখান থেকে পাহাড়ের উচ্চতা বের করতে পারবে, কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কত সেটা বের করে ফেলতে পারছো, ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ যদি তোমার জানা থাকে। আচ্ছা, আরও একটা জিনিস পরিষ্কার যে তাহলে জি এর মান সঙ্গে দেখছি এটা ব্যস্তানুপাতিক, তাহলে জি এর মান যদি কমে যায় তাহলে কিন্তু টাইম পিরিয়ড বেড়ে যাচ্ছে। টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে কি না, একটা দোলক তাহলে একটা দোলক সম্পূর্ণ করতে আরও বেশি সময় লাগাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে দোলক যে ঘড়িগুলো হয়, সেই ঘড়িগুলোতে আমরা জানি যে সেই ঘন্টা দেওয়া ঘড়ি, সেই দুলতো আগেকার দিনে, এই দোলনকালটা যদি বেড়ে যায় পর্যায়কালটা, তার মানে কি হবে না, একটা দোলন কমপ্লিট করতে আরও বেশি সময় লাগবে। আগে এক সেকেন্ডে একটা দোলন কমপ্লিট করতো, তাহলে 1 সেকেন্ডের থেকে বেশি সময় লাগবে, অর্থাৎ ঘড়িটা কী হবে না, আস্তে আস্তে স্লো হয়ে যাবে, ঠিক আছে। তুমি তাহলে যদি ভূপৃষ্ঠ থেকে যদি আরও উচ্চতায় যদি চলে যাও, যেখানে জি এর মান কম, ঠিক আছে,
তাহলে কী হবে, টি বেড়ে যাবে, পর্যায়কাল বেড়ে যাবে। পর্যায়কাল বেড়ে গেলে কী হবে, ঘড়ি স্লো হয়ে যাবে। সিম্পলি আমরা ভূপৃষ্ঠ থেকে গভীরে গেছি, খনির গভীরে গিয়ে আমরা দেখেছি যে সেখানেও জি কমে যায়। উপরে যা কমে তার থেকে খনি গভীরে গেলে কম কমে, ঠিক আছে, উপরে গেলে বেশি কমে। যত একই উচ্চতা গেলে, আবার একই গভীরতা গেলে উচ্চতার দিকে বেশি কমে যায়। তাহলে সেটা আমরা জানি যে গভীরতার ক্ষেত্রে এটা, সেখান থেকেও আমি টি এর মান সব বের করে টি এর এক্সপ্রেশন বের করতে পারি, ঠিক আছে। অর্থাৎ খনির গভীরতাও বার করতে পারি, যে আমি কতটা গভীরে গেলাম। সেখানে গিয়েও যদি পেন্ডুলাম নিয়ে গিয়ে দোলনকাল বার করে আমি সেখান থেকে ইজিলি আমি জি বার করতে পারবো, আমি গভীরতা বার করতে পারবো, সব বার করতে পারবো, ঠিক আছে। সেগুলো আমি কিন্তু এখান থেকে বার করতে পারি। নেক্সট আরেকটা প্রশ্ন আছে, সেটা তোমাদের আগে দোলনের সঙ্গে যেহেতু মহাকর্ষের একটা সম্পর্ক আছে, সেহেতু আমি এটা করে দিচ্ছি, যে এটা বলছে যে এটা যে এরকম পৃথিবীর কেন্দ্র বরাবর যদি একটা রকম সুড়ঙ্গ করে দেওয়া হয়, ঠিক আছে, উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যদি সুড়ঙ্গ করে দেওয়া হয়, সেই সুড়ঙ্গ দিয়ে যদি এম ভরের একটা বস্তুকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে কি হবে না, হবে এটাই যে এই বস্তুটা কিন্তু কেন্দ্রে এসে কেন্দ্র থেকে পাস করে চলে যাবে দক্ষিণ মেরুতে, আবার দক্ষিণ মেরু থেকে উপর দিকে আসবে, চলে যাবে। অর্থাৎ সে একটা সিম্পল হারমোনিক মোশন নে চলাচল শুরু করবে, সারাক্ষণ অবিরাম চলতে থাকবে এটা, ঠিক আছে। তো কী করে সেটা প্রমাণ করব সেটা দেখি একটু। প্রথমত হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে কোনো একটা সময়ে সে পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরত্বে সে অবস্থান করছে এম ভরের বস্তুটা, ব্যাসার্ধ আর। তাহলে আমরা জানি যে এই যে আগের চ্যাপ্টারেই পড়েছি যে ওই বিন্দুর যে গোলকটার ওপর অবস্থান করছে সেই গোলকটাই একমাত্র ওর ওপর আকর্ষণ বল কাজ করবে। বাইরের যে খোলকটা আছে সেই খোলক কোনো আকর্ষণ বল দেবে না। তাহলে এই এম ভরের বস্তুর ওপর কতটা আকর্ষণ বল কাজ করছে কেন্দ্রাভিমুখী সেটা বার করি। তাহলে কী হবে, এই এক্স ব্যাসার্ধের যে গোলক তার যে ভর সেটা বার করবো আগে। কী সেটা 4/3 পাই এক্স কিউব ইন্টু রো হচ্ছে পৃথিবীর ঘনত্ব। আচ্ছা, তাহলে স্মল এম ভরের বস্তুর ওপর আকর্ষণ বল কত, এফ ইকুয়াল টু জি এম ড্যাশ এম বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। এফটা কত, তাহলে এম ইন্টু এ, ত্বরণটা এ ধরে নিয়েছি, স্মল এম এর ত্বরণ এ, জি 4/3 পাই এক্স কিউব রো বাই এম বাই এক্স স্কোয়ার, এক্স কিউব এক্স কেটে গেল, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই রো জি ইন্টু এক্স। আবার দেখো এক্স এ আর এক্স পরস্পর তোমার কী হলো, প্রপোর্শনাল, অর্থাৎ সমানুপাতিক। কিন্তু এখানেও পরিষ্কার যে এ হচ্ছে কেন্দ্রাভিমুখী কিন্তু, ঠিক আছে, আর এক্স হচ্ছে আমি কেন্দ্র থেকে কত দূরে যাচ্ছি সেটা হচ্ছে এক্স সরণটা। তাহলে কী হবে না, ডিরেকশানটা কিন্তু মাইনাস হবে একটা, অর্থাৎ তাদের দিকটা কিন্তু বিপরীত হবে, ত্বরণ কেন্দ্রাভিমুখী। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে একটা সিম্পল হারমোনিক মোশনকে সে চলাচল করতে শুরু করবে বস্তুটা, ঠিক আছে। ত্বরণ আর সরণ সমানুপাতিক দেখাতে পারলাম। পর্যায়কালের সম্পর্ক অলরেডি আমি পেয়ে গেছি, সিম্পল হারমোনিক মোশন হলে 2 পাই ইন্টু রুট ওভার সরণ বাই ত্বরণ। তাহলে এখান থেকে এক্স বাই এ যদি বার করি তাহলে দেখো 3/4 পাই জি চলে আসছে, ঠিক আছে। এ অবধি পড়ালাম। এখন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার এই সুড়ঙ্গটা কি কেন্দ্রগামী হতে হবে? না, যদি এখানে হতো সুড়ঙ্গটা, এই সাইডে এখানে যদি সুড়ঙ্গ করতাম দিয়ে যদি ফেলে দিতাম এম ভরের একটা বস্তুকে, তাহলে কী হতো, তাহলেও সিম্পল হারমোনিক মোশনেই সে কিন্তু চলাচল করতো। এর প্রমাণটাও তোমাদের বইয়ে দেখবে করে দেওয়া আছে এক জায়গায়, ঠিক আছে, দেখে নেবে। একই জিনিস একইভাবেই প্রমাণ হবে, আলাদা কিচ্ছু না, একইভাবেই প্রমাণ হবে, কিন্তু এটাও হয়, ঠিক আছে। কোথাও বলা নাই যে তোমাকে এটা কেন্দ্রাভিমুখী হতে হবে। যে কোনো জায়গায় যদি এরকম টানেল তৈরি করো এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দিকে ছেড়ে দিলে সে সিম্পল হারমোনিক মোশনেই চলাচল করবে। যদিও কেউ করে দেখতে যায়নি, কিন্তু এটা থিওরিটিক্যালি হবে এবং হবে সত্যিতে। বেস্ট, এ অবধি পড়ালাম আজকে। ভালো করে তোমার ভিডিওটা দেখো, পড়ো, বইটা পড়ো, তারপরে আমি নেক্সট দিন প্রবলেম করাবো, ঠিক আছে। ওকে।